সো হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর ইউটিউব চ্যানেল স্কাইনোভা। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর 2 থেকে 3 সপ্তাহ পরই কিন্তু তোমাদের প্রত্যেকের স্কুলে চালু হয়ে যাবে সেকেন্ড সামেটিভ ইভলিউশন। আর এই সেকেন্ড সামেটিভ ইভলিউশন আমি যদি জীবন বিজ্ঞানের কথা বলি, তাহলে তোমরা জানো যে এর সব থেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টারটা হচ্ছে বংশগতি এবং কয়েকটি জিনগত রোগ। আর এই চ্যাপ্টার নিয়ে কিন্তু তোমাদের মধ্যে অনেকের অনেক রকমের সমস্যা। কারোর হয়তো এমসিকিউতে প্রবলেম হচ্ছে, কারোর হয়তো 1 নম্বরের যে এসএকিউ সেগুলোতে প্রবলেম হচ্ছে, কারোর হয়তো যে 2 নম্বরের প্রশ্নগুলো আছে তাতে প্রবলেম হচ্ছে, বা কারোর হয়তো চেকার বোর্ড করতে প্রবলেম হচ্ছে, 5 নম্বরের প্রশ্নগুলো গুছিয়ে লিখতে সমস্যা হচ্ছে। তো সমস্যা অনেকের অনেক রকমের। তো এখন আমরা যখন একবার এই চ্যাপ্টারটা ডিটেলসে পড়ে ফেলেছি, অলরেডি তোমাদেরকে আমি বংশগতি এবং কয়েকটি জিনগত রোগ একদম ডিটেলসে পড়িয়েছি, তারপর তোমরা এই টেস্টও দিয়েছো, টেস্টে আমি দেখলাম তোমরা কি কি ভুল করছো। তাহলে এই সব কিছুর পর আমি ভাবলাম যে তোমাদেরকে এই চ্যাপ্টারের সব থেকে ইম্পর্টেন্ট 40টা এমসিকিউ করানো যাক। এই যে 40টা এমসিকিউ, তোমরা যদি এই 40টা এমসিকিউ ভালো করে ফেলো, তোমাদের পুরো চ্যাপ্টারটা দেখবে একবার রিভিশন হয়ে যাবে। আজকের এই পার্ট 1-এ আমি তোমাদেরকে এই 40টা প্রশ্নের মাধ্যমে বংশগতির সমস্ত ইম্পর্টেন্ট কনসেপ্ট কিন্তু ঝালাই করিয়ে দেবো। এর মধ্যে কি কি থাকবে? এর মধ্যে থাকবে তোমাদের পুরোনো বছরের বেশ কিছু প্রশ্ন যেগুলো অলরেডি মাধ্যমিকে এসে, এবং মনে রাখবে মাধ্যমিকে আসা প্রশ্নগুলো কিন্তু বারবার তোমাদের পরীক্ষার স্কুলের পেপারে তোমরা পাবে। তাছাড়া এমন এমন প্রশ্ন যে প্রশ্নগুলো তোমাদের ব্রেনকে খাটতে বাধ্য করবে, যাতে তোমরা যে জিনিসগুলো শিখেছো সেই জিনিসগুলোকে এখানে অ্যাপ্লাই করতেই হবে তোমাদেরকে, না হলে সেই এমসিকিউ গুলো তোমরা করতে পারবে না। তাছাড়া এমন এমসিকিউ যে এমসিকিউ গুলো কিন্তু প্রত্যেকটা স্কুলে বারবার রিপিট হয়। তাহলে এই যে আমাদের 40টা প্রশ্ন আছে, এই 40টা প্রশ্ন যদি তোমরা ভালো করে ফেলো, তাহলে এর মধ্যে থেকেই কিন্তু তোমরা তোমাদের স্কুলের সেকেন্ড সামেটিভ ইভলিউশনে এমসিকিউ কিন্তু কমন পেতে চলেছো। আর আমি এই কথাটা এখন থেকেই বলে দিতে পারি যে এই যে 40টা এমসিকিউ, এই 40টা এমসিকিউ তোমাদের মাধ্যমিক 2027-এর জন্য ইকুয়ালি ইম্পর্টেন্ট হবে। দেখো সিলেবাস পাল্টায় না, কিচ্ছু পাল্টায় না। যেগুলো তোমাদের সেকেন্ড সেমেস্টার ইভ্যালুয়েশনের জন্য আমি সাজেশন দিচ্ছি, সেগুলোই তোমাদের মাধ্যমিকের জন্য সাজেশন। তার কারণ হচ্ছে ইম্পর্টেন্স এমন কিছু আলাদা নেই। আমি অলরেডি জানি যে মাধ্যমিক 2027 কোন ধরনের প্রশ্নগুলো বেশি আসতে পারে, সেগুলোই তোমাদেরকে সেকেন্ড সেমেস্টারের জন্য আমি সাজেশন দিচ্ছি। সিমিলারলি তোমাদের টিচাররাও এরকম কথা মাথায় রেখেই প্রশ্ন তোমাদের করবেন, যে প্রশ্নগুলো কিন্তু মাধ্যমিক 2027-এ আসার চান্সেস বেশি আছে। তো চলো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমি এটুকু গ্যারান্টি দিয়ে তোমাদেরকে এই ভিডিওটা চালু করতে চাই যে এই কোয়েশ্চেনগুলো যদি তোমরা ভালো করে ফেলো, যে টেস্টগুলো আমি নিচ্ছি সেগুলো যদি তুমি একবার করো, তাহলে তুমি যখন পেপার দিতে বসবে তোমার স্কুলে সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন, তখন তোমার মনে হবে যে এই প্রশ্নগুলো হয়তো আমিই করে দিয়ে গেছি, আর তোমার স্কুলে জাস্ট প্রিন্ট আউট করে তার উপর পরীক্ষা নেওয়া হচ্ছে। কারণ আমি সমস্ত ধরনের কোয়েশ্চেন কিন্তু এখানে কভার করছি, যার বাইরে তোমাকে আর কিচ্ছু করা লাগবে না, আর কোথাও যাওয়া লাগবে না। তো চলো শুরু করা যাক। তো সবার প্রথম যে কোয়েশ্চেন আছে, আমি এই যে ক্লাসটা সেই ক্লাসটা রেকর্ডেড, বাট তোমাদের ইন্টারাক্টিভ থাকতে হবে। তার কারণ দেখো, আমি যে কোয়েশ্চেনগুলো যদি আমি নিজের মতো করে উত্তর বলতে থাকি, আর তোমরা জাস্ট ঠিক আছে এই কোয়েশ্চেনটা দাদা আনলো, এবার দাদাই উত্তর বলে দিলো, আমি জাস্ট দেখছি মুভি দেখার মতো, তাহলে কিন্তু তোমাদের কোনো লাভ হবে না। তোমাদের কি লাভ হবে? কোয়েশ্চেনটা দিয়েছি, কোয়েশ্চেনটা পড়ো, নিজের থেকে অ্যান্সার করার চেষ্টা করো। যেই নিজের থেকে অ্যান্সার করা হয়ে যাবে, আমার তারপর রেসপন্সটা শোনো, দেখো যে তোমার উত্তর কি সঠিক হচ্ছে। যদি সঠিক হয় তাহলে কোনো চিন্তা নেই, তারপর স্কিপ করে দাও। তারপর তুমি দেখো যে তোমার কি ভুল হয়েছে। যদি ভুল হয় তাহলে দেখতে হবে কেন ভুল হলো, আমি তাহলে কিভাবে কোয়েশ্চেনটা ভাবছি, তুমি কোথায় ভুলটা করলে, আর সঠিক অ্যাপ্রোচটা কি সেইটা তোমাকে অ্যানালাইজ করতে হবে। তাহলে এইভাবেই কিন্তু তোমার আসল লার্নিংটা হবে। দেখো তোমরা এখন অনেকটা ছোট, তাই তোমাদেরকে একটু গাইড করা দরকার যে এইটা এইভাবে পড়া দরকার, ওটা ওইভাবে পড়া দরকার। তোমাদের ভুল হতেই পারে, সেটা এখন হবেই, আমাদের সময় আমাদেরও হতো। কিন্তু আমি যেই বলে দিলাম যে এই পদ্ধতিতে এখন পড়া উচিত তোমাদের, তাহলে সেইটা কিন্তু তোমাদেরকে এখন ফলো করতে হবে। আমি তো দেখতে পাচ্ছি না ফোন থেকে, নাহলে ফোন থেকে বেরিয়ে এসে একটা দুম করে কিল মারতাম যে এই কোশ্চেনটাকে নিজের থেকে অ্যাটেম্প্ট করো, তারপর আমার কোশ্চেন নেক্সট কোশ্চেনে যাও বা আমার সলিউশন দেখো। কিন্তু তোমাকে এটা নিজের থেকে ডিসিপ্লিন থাকতে হবে যে আমি এই কোশ্চেনটাকে দেখবো, এই কোশ্চেনটা আমি ভাববো যে এর উত্তর সঠিক কি হবে, তারপর আমি কিন্তু দেখবো যে এর সলিউশনটা কি। ঠিক আছে? তাহলে চলো, আমি আশা করি যে তোমরা এই কাজটা নিজে থেকে করবে। তো চলো, প্রথম যে প্রশ্ন বলছে, কি বলছে, অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে একসংকর জননের F2 জনুতে ফিনোটাইপ এবং জিনোটাইপের অনুপাত কোনটি? দেখো আমরা সবাই জানি যে যদি আমাদেরকে একসংকর জনন বলে এবং সেক্ষেত্রে বলছে অসম্পূর্ণ প্রকটতা, তাহলে তার জিনোটাইপ হোক ফিনোটাইপ অনুপাত হোক, দুটোই কিন্তু হয় 1:2:1। কেন হয়? দেখো আমাদের, ধরো আমি একটা বিশুদ্ধ লাল আমাদের ফুলযুক্ত উদ্ভিদ নিয়েছি, তার সাথে বিশুদ্ধ সাদা ফুলযুক্ত একটা উদ্ভিদ নিয়েছি। কার জন্য? আমি সন্ধ্যা মালতীর জন্য নিয়েছি, মিরাবিলিস জ্বালাপা। বিজ্ঞানসম্মত নাম কিন্তু খুব ইম্পর্টেন্ট, মিরাবিলিস জ্বালাপা। MIRABILIS, মিরাবিলিস হাতে লিখছি মানে আন্ডারলাইন করবো, তারপর লিখবো আমি জ্বালাপা। তারপর কি লিখবো? জ্বালাপা। ফার্স্ট লেটারটা কিন্তু সবসময় ক্যাপিটাল হয়, তারপরে সব কিন্তু আমাদের স্মল লেটার হবে। হাতে লিখলে কিন্তু আন্ডারলাইন করতে হবে। তো এটা কি? সন্ধ্যা মালতী। সন্ধ্যা মালতীর ক্ষেত্রে আমরা দেখতে পাই হচ্ছে কি অসম্পূর্ণ প্রকটতা। তাহলে আমাকে একটা কথা বলো, এটা কি? এটা আমাদের পিজনু। এটা কি? এটা হচ্ছে আমাদের পিজনু। এই পিজনুতে আমরা কি কি ধরনের গ্যামেট পাবো? দেখো ক্যাপিটাল আর ক্যাপিটালের থেকে এক রকমেরই গ্যামেট পাবো, সেটা কি? ক্যাপিটাল আর।
এবং স্মলার থেকে একরকমেরই, সেটা কি আমাদের স্মলার। এবার আমাকে একটা কথা বলো, এই যে দুটো গ্যামেট, এই দুটো গ্যামেট যদি মিলিত হয় তাহলে কি তৈরি হবে আমাকে বলো তো। দেখো তাহলে আমাদের ক্যাপিটাল আর স্মলার, তাই তো, ক্যাপিটাল আর স্মলার, তাহলে এটা কি, এটা হয়ে গেল আমাদের কি গোলাপি। তাহলে দেখো এক্ষেত্রে কিন্তু আমাদের লাল বা সাদা বৈশিষ্ট্য প্রকাশই পেলো না, অর্থাৎ কোনো বৈশিষ্ট্য কিন্তু প্রকট বা প্রচ্ছন্ন হতেই পারলো না, বরং তাদের একটা ইন্টারমিডিয়েট আমাদের কিন্তু ফিনোটাইপ বাইরে বেরিয়ে আসলো, লালও হলো না সাদাও হলো না, মাঝামাঝি একটা গোলাপি চলে আসলো, তাই তো। তাহলে এইটা কি, এটাও দেখো পি জনুর গ্যামেট মিলিত হয়েছে, তার মানে এটা কি, এটা হচ্ছে আমাদের F1 জনু। এবার আমাকে তো F1 জনু বলেনি, আমাকে বলেছে F2 জনু, তাই তো। তাহলে F2 জনু কি করে বার করতে হয়, F2 জনু বার করতে হয় আমাদের কি করতে হয়, আমাকে দুটো F1 জনুকে আমার ক্রসিং করতে হবে, তাই তো। তাহলে আমি কি করবো, আমি এদের মধ্যে স্বপরাগ যোগ ঘটিয়ে দেবো। তাহলে ক্যাপিটাল টি স্মল টি, সরি ক্যাপিটাল টি স্মল টি ছিল না, কি ছিল আমাদের RW ছিল, তাই তো। তাহলে RW, তার সাথে আমি স্বপরাগ যোগ ঘটিয়ে দিচ্ছি RW, তাই তো। প্রথমবার আমরা কি করি, আমরা ইতর পরাগ যোগ ঘটাই। তাহলে এরা কারা, এরা হচ্ছে আমাদের F1 জনু। এবার আমাকে বলো এদের গ্যামেট কি কি আসবে। দেখো এখানে গ্যামেট আসবে আমাদের R এবং W, এখানেও গ্যামেট আসবে আমাদের R এবং W। তাহলে কি করতে হবে, এবার গ্যামেটগুলোকে মিলিত করতে হবে। তাহলে এই আর যদি এই আর এর সাথে মিলিত হয় তাহলে কি তৈরি হবে, আর আর, অর্থাৎ কি হচ্ছে, তাহলে দেখো হচ্ছে আমাদের কি, তাহলে হচ্ছে আমাদের লাল, কি হচ্ছে, তাহলে দেখো আমাদের হচ্ছে লাল। যদি এই আর এই ডাব্লুর সাথে মিলিত হয় তাহলে কি হবে, তাহলে দেখো আর ডাব্লু, অর্থাৎ কি আসবে, অর্থাৎ আসবে আমাদের গোলাপি, কি আসবে গোলাপি। যদি এই ডাব্লু এই আর এর সাথে মিলিত হয় তাহলে কি হবে, তাহলে আসবে আমাদের আর ডাব্লু, তার মানে এটাও হয়ে গেল কি আমাদের গোলাপি। কিন্তু এই ডাব্লু যদি এই ডাব্লুর সাথে মিলিত হয় তাহলে কি হবে, ডাব্লু ডাব্লু, তার মানে হবে কি আমাদের সাদা। তাহলে ভালো করে দেখো, আমাকে যদি এখানে জিনোটাইপিক অনুপাত বার করতে বলে তাহলে আমি কি বার করতে পারবো, আর আর, আর ডাব্লু এবং কি আমাদের ডাব্লু ডাব্লু। এটা কত আসছে, ডাব্লু ডাব্লু আসছে আমাদের 1:2:1। দেখো 1 এখানে দুটো আর এখানে একটা, তাহলে কি 1:2:1। আর আমি যদি এখানে আমি বলি যে লাল ইস্টু আমাদের কি গোলাপি ইস্টু আমাদের সাদা, এটা কত আসছে, দেখো লাল একটা আসছে, গোলাপি দেখো দুজন আসছে, এবং সাদাও দেখো একজন আসছে। তার মানে আমাদের এই যে যারা এখানে বেরোচ্ছিল F1 জনুর গ্যামেটের মিলনের ফলে, তারা কি, তারা হচ্ছে আমাদের F2 জনু। এরা কি, এরা হচ্ছে আমাদের গ্যামেট, তাই তো। তাহলে এখানে এরাও কি, এরা হচ্ছে আমাদের গ্যামেট। তাহলে আমাদের F2 জনুতে কি বেরোলো, আমাদের ফিনোটাইপ জিনোটাইপ অনুপাতটা আমাদের 1:2:1 বেরোলো। তাহলে এটা তোমাদের মুখস্থ হয়ে গেল। তাহলে আশা করি এইভাবে কিন্তু ধরো আমরা যখন এমসিকিউ ডিসকাস করবো তোমাদের পুরো চ্যাপ্টারটা কিন্তু একবার রিভাইজ হয়ে যাবে। তো ভালো করে এগুলো বুঝে বুঝে আমাদেরকে করতে হবে, ঠিক আছে। এমন না যে জাস্ট মুখস্থ করে নিলাম, যে ইয়ে করে নিলাম, পরীক্ষায় ভুলে যেতেই পারো, তখন বার করে নিতে হবে তো না। বলছে কালো বর্ণ আর অমসৃণ লোমযুক্ত গিনিপিগের জিনোটাইপ শনাক্ত করো। যখনই তোমাকে ফিনোটাইপ দিয়ে জিনোটাইপ বার করতে বলবে, তুমি ভাববে যে এই যে জিনোটাইপ, এই যে ফিনোটাইপটা আমাকে দিয়েছে, এই ফিনোটাইপটা কি প্রকট বৈশিষ্ট্য উল্লেখ করছে নাকি আমার প্রচ্ছন্ন বৈশিষ্ট্য উল্লেখ করছে। তো তোমাকে বলছে কালো বর্ণ, কালো বর্ণ কিন্তু আমাদের প্রকট, তার মানে কালো মানে ব্ল্যাক, তাহলে সেটা কিন্তু ক্যাপিটাল বিও হতে পারে, ক্যাপিটাল বি স্মল বিও হতে পারে। বলছে অমসৃণ, অমসৃণ মানে কি, অমসৃণ মানে সেটা কিন্তু আমাদের রাফ, তার মানে ক্যাপিটালেরও হতে পারে, ক্যাপিটাল আর স্মলেরও হতে পারে, কারণ অমসৃণটাও কিন্তু একটা প্রকট বৈশিষ্ট্য। তাহলে আমরা জানি যে প্রকট বৈশিষ্ট্য সবসময় হেটেরোজাইগাস হোক হোমোজাইগাস হোক যে কোনো ক্ষেত্রেই কিন্তু প্রকাশ পেতে পারে। তাহলে আমি কি দেখবো, আমি দেখবো যে ক্যাপিটাল বি স্মল বি, মানে ক্যাপিটাল বি থাকলেই হলো, তাহলে এটা হবে, ক্যাপিটাল আর থাকলেই হলো, এটাও ক্যাপিটাল বি আছে, ক্যাপিটাল আর স্মল আর, তাহলে এটা হলেই হবে। তাহলে আমার প্রথম উত্তরটাই কিন্তু ঠিক হয়েছে। দেখো এটা কিন্তু মাধ্যমিকের প্রশ্ন, ঠিক আছে। ক্যাপিটাল বি এটা তো ঠিক ছিল, কালো আসছে, কিন্তু স্মলার তার মানে নিশ্চয়ই অমসৃণ হবে না, মসৃণ হয়ে যাবে। আমরা সবসময় স্মল লেটার দিয়ে ডিনোট করি হচ্ছে কি প্রচ্ছন্ন বৈশিষ্ট্যকে, আর ক্যাপিটাল লেটার দিয়ে ডিনোট করি কি আমাদের প্রকট বৈশিষ্ট্যকে। তো আশা করি একদম ক্লিয়ার হয়েছে যে আমাদের লাল, সরি লাল না কালো, লাল তো আগের বার বলছিলাম, কালোটা কি প্রকট বৈশিষ্ট্য, তাহলে ক্যাপিটাল থাকলেই হবে। আর অমসৃণটাও আমাদের কি প্রকট বৈশিষ্ট্য, তাহলে ক্যাপিটাল থাকলেই হবে। তাহলে আমাদের প্রথমটাই কিন্তু সঠিক হচ্ছে, বাদ বাকিগুলো একবার ট্রাই করে দেখতে পারো তোমরা। তারপর বলছে প্রদত্ত কোনটি প্রকট গুণ তা শনাক্ত করো। আশা করি এগুলো তোমাদের একদম ক্লিয়ার রয়েছে। 7খানা বিপরীতধর্মী চারিত্রিক বৈশিষ্ট্য আমাকে কিন্তু ভাবতে হবে, কি কি, ফলের রং, ফলের আমাদের কি আকার, ফুলের রং, ফুলের অবস্থান, বীজের রং, বীজের আকার, আর কাণ্ডের দৈর্ঘ্য। কি বললাম, ফলের রং, ফলের আকার, বীজের রং, বীজের আকার বললাম, বীজের আমাদের কি বর্ণ, তারপর হচ্ছে ফুলের রং, ফুলের অবস্থান এবং কাণ্ডের দৈর্ঘ্য। এবার এই যে আমাদের 7 জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য, তাহলে এদের আমাদের প্রলক্ষণগুলো বার করতে হবে বা ট্রেডস গুলো বার করতে হবে। তাহলে দেখো আমাকে প্রথমে হচ্ছে কাণ্ডের দৈর্ঘ্য, আমরা জানি কাণ্ডের দৈর্ঘ্য কিন্তু লম্বা হয় প্রকট, বেটে বা খাটোটা হয় আমাদের প্রচ্ছন্ন, তাহলে আমাকে প্রকট বলেছে, তাহলে এটা হবে না। বীজের আকার আমাদের গোলাকার হয় প্রকট, কুঞ্চিত হয় হচ্ছে আমাদের কি প্রচ্ছন্ন, তাহলে এটাও প্রচ্ছন্ন হচ্ছে, প্রকট না। বীজপত্রের বর্ণ, তাহলে বীজের বর্ণ কিন্তু হলুদ হয় আমাদের প্রকট, আর সবুজ হয় হচ্ছে আমাদের কি প্রচ্ছন্ন, তাহলে এইটা কিন্তু আমাদের ঠিক আছে, তাহলে অপশন গ। ফুলের বর্ণ কিন্তু আমাদের বেগুনি হয় প্রকট এবং সাদা হয় কিন্তু আমাদের প্রচ্ছন্ন, ঠিক আছে, তাহলে এইটাও আমাদের হবে না, তাহলে আমাদের গ দাগ কিন্তু উত্তর হচ্ছে। তাই এটা দেখো আমি এটা লিস্টটা তোমাদেরকে টাঙিয়ে দিয়েছি, তোমরা একবার পড়ে নিও। তারপর এই প্রশ্নটা, এটা তো আমার বলা উচিত না, ঠিক আছে, এটা তোমরা নিচে কমেন্ট বক্সে বলবে, ঠিক আছে। ফাদার অফ জেনেটিক্স বা বংশগতিবিদ্যার জনক কাকে বলা হয় সেটা এখানে জিজ্ঞাসা করছে, ঠিক আছে, ছবিও দেওয়া আছে, দেখে তোমরা উত্তর করবে। এবার বলছি একটি সংকর লম্বা মটর গাছের সঙ্গে একটি বিশুদ্ধ লম্বা মটর গাছের সংকরায়ন ঘটানো হলে F1 জনুতে লম্বা মটর গাছ পাওয়ার সম্ভাবনা কত।
তো দেখো, সংকর লম্বা তার মানে কি ক্যাপিটাল টি স্মল টি, তার সাথে বিশুদ্ধ লম্বা তার মানে কি স্মল ক্যাপিটাল টি, তাই তো? এবার আমাকে কি করতে হবে, এদের গ্যামেট বার করতে হবে। তাহলে এটা কি, এটা হচ্ছে আমাদের পি জনু, তাই তো? এটা পি জনু, এদের গ্যামেট কি বেরোবে, ক্যাপিটাল টি স্মল টি, আর এদের গ্যামেট শুধুমাত্র টি, এক রকমের। তো তুমি চাইলে দুটো টি লিখতেই পারো, একই উত্তর আসবে, ঠিক আছে? কত রকমের গ্যামেট বেরোচ্ছে সেটা আমার মাথা ব্যথা, কি কি টি বেরোচ্ছে সেগুলো আমি দেখতে চাই না, ঠিক আছে? আচ্ছা দেখো, এইবার এই গ্যামেটটা যদি এই গ্যামেটের সাথে মিলিত হয় তাহলে কি তৈরি করবে, ওই গ্যামেটটা যদি এই গ্যামেটের সাথে মিলিত হয় তাহলে হবে ক্যাপিটাল টি, অর্থাৎ এ কি হবে, এ হবে আমাদের লম্বা। কেমন লম্বা, শঙ্কর লম্বা। তারপর যদি আমাকে বলে যে আমাদের এই স্মল টিটা এই ক্যাপিটাল টি এর সাথে যুক্ত, তাহলে কি হবে, ক্যাপিটাল টি স্মল টি, তাহলে এটাও কেমন হবে, এটাও হয়ে যাবে কিন্তু আমাদের লম্বা, এটাও কেমন হয়ে যাবে, এটাও হবে আমাদের লম্বা। সরি, এটা তো আমাদের বিশুদ্ধ লম্বা হচ্ছিল, এইটা হচ্ছে আমাদের কি শঙ্কর লম্বা, তাই তো? এবার আমাকে বলছে কি F1 জনুতে, এটাই তো F1 জনু নাকি, আমাদের পি জনুর যদি আমাদের গ্যামেটটা মিলিত হয় তাহলে কি হবে, আমাদের F1 জনু তৈরি হবে। তাহলে F1 জনুতে লম্বা মোটর গাছ পাওয়ার সম্ভাবনা কত, দুটোই তো আমাদের, মানে আমার দুটো টাইপ বেরোচ্ছে, দু রকম সম্ভাবনা আছে, দু রকমের মধ্যে দু রকমই আমাদের লম্বা। তাহলে আমাদের কি হচ্ছে, 2/2 ইন্টু 100, তাহলে কত হবে, 2/2 ইন্টু 100, তার মানে কত আসছে আমাদের 100%। এমনিও তো ভাবার দরকার নেই, সবই তো লম্বা আসছে, তার মানে কি 100%ই লম্বা, তাহলে কি হবে, ঘ। ঠিক আছে। আচ্ছা তারপর কি বলছে, তারপর বলছে প্রদত্ত কোন দুটি জিনোটাইপ মোটর গাছের কুঞ্চিত, দেখো আমাকে যখনই বলবে যে ফিনোটাইপ দিয়ে দিচ্ছি তুই জিনোটাইপ বল, তখন আমাকে কি করতে হবে, ভাবতে হবে যে ওই যে ফিনোটাইপ সেটা আমাদের প্রকট বৈশিষ্ট্য না প্রচ্ছন্ন বৈশিষ্ট্যকে নির্দেশ করছে। তাহলে কুঞ্চিত, কুঞ্চিত কিন্তু আমাদের বীজের প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, ঠিক আছে? তাহলে আমাদের কিন্তু প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রকাশ পেতে গেলে আমাদের স্মল থাকতে হবে, অর্থাৎ তাদেরকে কিন্তু স্মল লেটারে থাকতে হবে, হোমোজাইগাস কন্ডিশনের দুজনকেই। আমি যদি ক্যাপিটাল আর স্মল আর বলি তাহলে সেটা কিন্তু আর কুঞ্চিত থাকবে না, সেটা কিন্তু আমাদের গোলাকার হয়ে যাবে, কারণ আমাদের প্রকট যে অ্যালিল সেটা কিন্তু উপস্থিত এখানে। ক্যাপিটাল আর ফর রাউন্ড, গোলাকার। আর কুঞ্চিত থাকে তাহলে আমি কি বলবো, মেন্ডেলিয়ান পদ্ধতিতে আমরা ক্যাপিটাল লেটার দিয়ে ডিনোট করি প্রকট অ্যালিলকে এবং স্মল লেটার দিয়ে ডিনোট করি প্রচ্ছন্ন অ্যালিলকে, তাই তো? তাহলে এটা কিন্তু গোলাকার হয়ে যাবে, ক্যাপিটাল আর ক্যাপিটাল আর ক্যাপিটাল আর স্মল আর এগুলো গোলাকার। শুধুমাত্র স্মল আর যদি হয় তাহলেই কিন্তু সেটা আমাদের কুঞ্চিত হতে পারবে, কারণ আমাদের প্রচ্ছন্ন বৈশিষ্ট্য সবসময় হোমোজাইগাস কন্ডিশনেই কিন্তু প্রকাশ পায়। তারপর বলছে হলুদ বীজ, কিন্তু হলুদ কিন্তু আমাদের ক্যাপিটাল ওয়াইও হতে পারবে, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াইও হতে পারবে, দুটোই কিন্তু আমাদের হলুদ আসবে। কেন, কারণ হলুদ কিন্তু একটা প্রকট বৈশিষ্ট্য, যখন স্মল ওয়াই আসবে তখন কিন্তু আমাদের সবুজ হবে, কারণ সবুজ হচ্ছে আমাদের প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। তাহলে দেখতে হবে ক্যাপিটাল আর হবে আমাদের কুঞ্চিত, ক্যাপিটাল ওয়াই তাহলে হবে আমাদের হলুদ, স্মল আর তাহলে আমাদের কিন্তু, আচ্ছা আমাদেরকে কুঞ্চিত বার করতে বলেছিল, গোলাকার তো চাই না, তাহলে আমাদের ক্যাপিটাল আর গোলাকার, তাহলে হবে না। ক্যাপিটাল ওয়াই তাহলে হলুদ, হলুদ তো ঠিক আছে কিন্তু এটা তো হচ্ছে না। ক্যাপিটাল আর তার মানে হচ্ছে আমাদের কি কুঞ্চিত, তাহলে এটা ঠিক ছিল, কিন্তু স্মল ওয়াই সবুজ হয়ে যাবে, তাহলে এটা হবে না। ক্যাপিটাল আর গোলা এটা তো গোলাকার হবে না, তাহলে তাহলে এটা আমি বাদিয়ে দিলাম, ক্যাপিটাল আর গোলাকার হবে না। স্মল আর তাহলে কুঞ্চিত হবে, ক্যাপিটাল ওয়াই তাহলে হলুদ হবে, ক্যাপিটাল আর মানে স্মল আর তার মানে কুঞ্চিত হবে, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই তাহলে এটাও হলুদ হবে। আমি যেটা বলছিলাম দেখো, কুঞ্চিত আমাদের এটাই হতে হবে, কিন্তু হলুদ আমাদের এটাও হতে পারবে এটাও হতে পারবে, তাহলে তার কম্বিনেশন মিলিয়ে দাও। বুঝতে পারলে আমার কথাটা? তাহলে ফিনোটাইপ দিলে সবসময় কিন্তু ভাববে যে ওটা প্রকট না প্রচ্ছন্ন, তারপরে এগোবে। তারপর বলছে একটি সংকর দীর্ঘ মটর গাছের সঙ্গে একটি বিশুদ্ধ খর্ব মটর গাছের পরাগ মিলনে যে বীজ পাওয়া যায় তার থেকে উৎপন্ন মটর গাছগুলি কি প্রকৃতির হবে। বলছে একটা সংকর দীর্ঘ তার মানে ক্যাপিটাল টি স্মল টি, বলছে একটা বিশুদ্ধ খর্ব, তাহলে এটা কি ধরনের ক্রস আমাকে বলতে পারবে কেউ, কমেন্ট বক্সে বলো তো, নাকি আমিই বলে দিই? নিজের থেকে আগে টাইপ করো, তারপর আমি দেখবো, ঠিক আছে? আমি তোমাদের উপর ট্রাস্ট করছি, তোমরা কমেন্ট বক্সে আগে বলো, তারপর আমার কথাটা শোনো। এটা কি ধরনের ক্রস, এটা কিন্তু আমাদের একটা টেস্ট ক্রস, ঠিক আছে? টেস্ট ক্রস আমরা কেন করি, যে জীবটার আমি জিনোটাইপ জানতে চাইছি তার সাথে আমি প্রচ্ছন্ন পিতামাতার ক্রস ঘটিয়ে দিই, তাহলে আমি বুঝতে পারবো যে ওটা কি ধরনের, মানে এর জিনোটাইপটা আমরা জানতে পারবো যদি এর সাথে ক্রস ঘটিয়ে দিই, কি করে আমরা একটু পরে দেখবো, ঠিক আছে? সব ঝালাই হয়ে যাবে একবারে, দেখবে এটার মাধ্যমে। তো দেখো আমাদের এ যদি গ্যামেট দেয় তাহলে কি দিতে পারবে, ক্যাপিটাল টি আর স্মল টি, আর এ যদি গ্যামেট দেয় তাহলে এক রকমেরই গ্যামেট দিতে পারবে, স্মল টি। তাহলে আমাকে একটা কথা বলো যে আমি যদি এখন এই ক্যাপিটাল টি এর সাথে স্মল টি এর ক্রস ঘটিয়ে দিই তাহলে কি হবে, ক্যাপিটাল টি স্মল টি, অর্থাৎ এ কি হবে, এ হবে আমাদের লম্বা, আর এই স্মল টি যদি হয় তাহলে কি হবে, তাহলে এ হবে আমাদের কি, সরি এটা কি হবে, এটা হবে আমাদের খর্ব, এটা কি হবে, এটা হবে আমাদের খর্ব। তাহলে ক্যাপিটাল টি যদি স্মল টি এর সাথে মিলিত হয়, মানে এই গ্যামেটটা যদি এই গ্যামেটের সাথে মিলিত হয় তাহলে হবে লম্বা, আর এই গ্যামেটটা যদি এই গ্যামেটের সাথে মিলিত হয় তাহলে হবে আমাদের খর্ব। এবার যারা তৈরি হলো আমাদের কি, এরা হচ্ছে আমাদের পি জনু, তাই তো? তাহলে এরা কি হবে, এরা হবে আমাদের F1 জনু, আর এরা কি হবে, এরা হবে আমাদের গ্যামেট, তাই তো? তাহলে আমাদের এই লম্বার খর্ব, দেখো লম্বা নয় খর্ব, তাহলে 50-50% চান্স, তাহলে 50% চান্স লম্বা হওয়ার, 50% চান্স কি খর্ব হওয়ার, তাহলে কি 50% দিয়ে 50% খর্ব। দেখো এমসিকিউ একদম চোখের নিমেষে হয়ে যাবে তোমার যদি ক্লিয়ার থাকে সব কনসেপ্ট, আমি তো বোঝাচ্ছি জন্য সময় লাগছে, বাট তোমরা দেখবে আর করবে যদি তোমাদের একবার পুরো কনসেপ্ট ক্লিয়ার থাকে, সমস্ত জিনিস রিভাইজ থাকে, প্র্যাকটিস করা থাকে, তাই সেই জিনিসগুলোকেই কিন্তু আমাদেরকে বারবার করতে হবে অ্যাজ এ স্টুডেন্ট, ঠিক আছে? আচ্ছা তারপর বলছে প্রদত্ত কোন দুটি মেন্ডেলের প্রকট বৈশিষ্ট্য হিসেবে নির্বাচন করেছিলেন।
কাণ্ডের দৈর্ঘ্য প্রকট হচ্ছে লম্বা, ঠিক আছে। বীজের আকার হচ্ছে গোলাকার, ঠিক আছে, তাহলে এটাই হয়ে যাবে উত্তর। ফুলের অবস্থান শীর্ষস্থ, না কাক্ষিক হতে হবে। ফুলের বর্ণ সাদা, না বেগুনি হতে হবে। বীজপত্রের বর্ণ সবুজ, না বীজ হলে হবে হচ্ছে হলুদ, তাহলে এটা হবে না। বীজের আকার কুঞ্চিত, না গোলাকার হতে হবে। কাণ্ডের দৈর্ঘ্য আমাদের লম্বা হতে হবে, তাহলে এটাও হবে না। বীজের আকার কুঞ্চিত, না বীজের আকার গোলাকার হতে হবে। তাহলে আমাদের প্রথমটাই কিন্তু একমাত্র সঠিক। এটাও মাধ্যমিকের প্রশ্ন ছিল। তারপর হচ্ছে মানুষের ক্ষেত্রে সঠিক জোটটি নির্বাচন করো। দেখো মানুষ যদি আমি এখানে ডিম্বাণু বলছে, তো আমি তাহলে স্ত্রীদের ক্ষেত্রে দেখাই। আমি যদি স্ত্রীলোকের কথা বলি, তাহলে স্ত্রীদের দেহকোষ বা জনন মাতৃকোষে কিরকম থাকে, 44টা অটোজোম থাকে এবং তার সাথে এক্স এক্স থাকে। এক্স এক্স এক্ষেত্রে থাকছে আমাদের কি জনন মাতৃকোষ বা দেহকোষের ক্ষেত্রে। এইবার যখন আমাদের জনন মাতৃকোষে কি হবে, মিওসিস কোষ বিভাজন ঘটবে। কি হবে, আমাদের জনন মাতৃকোষে মিওসিস কোষ বিভাজন ঘটবে। তাহলে কি হবে, এটা ঠিক হাফ করে দাও তুমি। তাহলে কি হবে দেখো, 44টা অটোজোম হয়ে যাবে কি 22টা অটোজোমে। এবং এক্স এক্স এ করকম ভাঙতে পারবে, এক রকমেরই তো ভাঙতে পারবে এক্স হিসেবে। তাহলে কি হবে, এখান থেকে আমাদের একটা এক্স ক্রোমোজোম যাবে। কি হবে, এখান থেকে একটা এক্স ক্রোমোজোম যাবে। তাহলে এই যে এটা আসলো, এইটা হচ্ছে আমাদের ডিম্বাণু। কি হবে, এইটা হচ্ছে আমাদের ডিম্বাণু। তাহলে 22টা অটোজোম তার সাথে একটা এক্স। তাহলে দেখো এই উত্তরটা হবে। সবাই কিন্তু অপশন এ মেরে দেয় অনেকেই, ঠিক আছে, সেটা কিন্তু ভুল হবে। এটা কিন্তু আমাদের এক্স এক্স হবে না, আমাদের কি হবে, একটা এক্স হবে। তাহলে এইটা কিন্তু আমাদের অপশন গ কিন্তু সঠিক হবে, ঠিক আছে। আচ্ছা, তারপর কি বলছে, তারপর বলছে আমাদের ক্যাপিটাল আর ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই, ঠিক আছে। বলছে এই জিনোটাইপ থেকে কতগুলো গ্যামেট তৈরি হতে পারবে, ঠিক আছে। দেখো আমি তোমাকে প্রথমে লজিক দিয়ে বোঝাচ্ছি, তারপর আমি তোমাকে একটা ফর্মুলাও দেখিয়ে দিচ্ছি। ক্যাপিটাল আর ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই, ঠিক আছে। দেখো ক্যাপিটাল আর ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই এটার মানেটা কি, মানে ধরো এই একটা আমাদের ক্রোমোজোম জোড়া আছে, ধরো এটা কথার কথা 7 নম্বর ক্রোমোজোম জোড়া। আর এইটা ধরে নাও কথার কথা আমাদের কি, এটা ধরে নাও 1 নম্বর জোড়া, ঠিক আছে, কথার কথা বলছি। তো আমাদের এই 7 নম্বর জোড়াতে নির্দিষ্ট কোনো একটা লোকাসে কি বসে রয়েছে, নির্দিষ্ট কোনো একটা লোকাসে বসে রয়েছে। ধরো এখানে এটা ওয়াই ওয়াই, তো তাহলে নির্দিষ্ট একটা লোকাসে ধরো বসে আছে যে আমাদের বীজের আকারটা গোলাকার হবে না কুঞ্চিত হবে। তো এখানে সেইটা হচ্ছে সেই লোকাস যেখানে বীজের আকার নির্ধারণকারী জিন পড়ে রয়েছে। সেখানে দুটো অ্যালিল রয়েছে আমাদের ক্যাপিটাল আর, ঠিক আছে। আর একটা আমাদের ক্রোমোজোমে আমাদের কি হচ্ছে, আর একটা আমাদের লোকাস রয়েছে, যে লোকাসে রয়েছে আমাদের বীজের বর্ণ নির্ধারণকারী জিন, সেখানে রয়েছে ক্যাপিটাল ওয়াই, ঠিক আছে। এইবার যখন আমাদের কি হবে, মিওসিস হবে, মিওসিসের মাধ্যমে আমাদের কি হবে, গ্যামেট তৈরি হবে। তাহলে কি কি হতে পারে দেখো, হয় আমাদের এই ক্রোমোজোমটার সাথে এই ক্রোমোজোম যাবে, নয় এই ক্রোমোজোমের সাথে এই ক্রোমোজোম যাবে, এই ক্রোমোজোমের সাথে এই ক্রোমোজোম যেতে পারে, এই ক্রোমোজোমের সাথে এই ক্রোমোজোম যেতে পারে। কিন্তু আমাকে একটা কথা বলো, যার সাথেই যে যাক না কেন, আমার তো এক রকমেরই সেট তৈরি হবে। এখান থেকে একটা আর আসবে আর এখান থেকে একটা ওয়াই আসবে। আর কিছু তৈরি হতে পারবে, আর কোনো পদ্ধতি তৈরি হতে পারবে না। তাহলে কিছুই না, এখান থেকে এক রকমেরই গ্যামেট তৈরি হতে পারবে আর ওয়াই। আর তো কোনো পসিবিলিটিই নেই আমার। তাহলে কত ধরনের গ্যামেট তৈরি হবে, এক ধরনের গ্যামেট তৈরি হবে। এটা লজিক্যাল জিনিস, ঠিক আছে। এইবার যদি মনে হয় যে না আমি ফর্মুলা থেকে শিখবো, কি করে শিখবো দেখো, আমি শিখে দিচ্ছি, যেরকম ভাবে বলবো সেরকম ভাবে মনে রাখবে। দেখো আমাকে একটা কথা বলো, যে প্রথম ক্ষেত্রে তুমি এক একটা লোকাস খুঁজবে, সেই লোকাসে দেখবে যে হেটারোজাইগাস কন্ডিশন আছে কিনা। দেখো এইখানে এটা একটা লোকাস, তাই তো, এই লোকাসে আছে আমাদের, ধরে নাও এটা কি বীজের আমাদের আকৃতি নির্ধারণকারী লোকাস। সেখানে দুটো অ্যালিলি দেখো ক্যাপিটাল আর, তার মানে এটা কিন্তু হোমোজাইগাস কন্ডিশনে আছে। এইটাও দেখো হোমোজাইগাস কন্ডিশন আছে। হোমোজাইগাস মানে কি একই রকম, হেটারোজাইগাস মানে আলাদা রকম, ঠিক আছে। তাহলে ক্যাপিটাল আর একই রকম আছে, তার মানে 0। ক্যাপিটাল ওয়াই আলাদা রকম আছে, তার মানে সরি একই রকম আছে, তার মানে 0। তার মানে এখানে কিন্তু হেটারোজাইগাস কন্ডিশন একটাও নেই, অর্থাৎ শূন্য সংখ্যক রয়েছে। তাহলে 2 এর পাওয়ার সেই সংখ্যাটা বসিয়ে দেবে, তাহলে 2 টু দি পাওয়ার 0। আর কারুর পাওয়ার 0 মানে হচ্ছে 1। তার মানে এর মোট এক রকমের কিন্তু গ্যামেট তৈরি হতে পারবে, যেটা আমরা জানি যে ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই, আর কোনো রকমের গ্যামেট তৈরি হতে পারবে না। চলো আরো এক্সাম্পল করা হোক, তাহলে বুঝতে পারবো। ক্যাপিটাল আর স্মল আর, তাহলে দেখো একটা হেটারোজাইগাস কন্ডিশন পেয়ে গেছি, তাহলে এটা একটা। ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই আর একটা হেটারোজাইগাস কন্ডিশন পেয়ে গেছি, তাহলে দুটো লোকাসে কিন্তু আমি দুটো হেটারোজাইগাস কন্ডিশন পেলাম। তাহলে মোট আমি দুটো কিন্তু হেটারোজাইগাস কন্ডিশন পাচ্ছি। তাহলে কি লিখবো, 2 টু দি পাওয়ার 2, অর্থাৎ মোট 4 রকমের কিন্তু গ্যামেট দেখতে পাবো। কি কি, ধরো ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই এর সাথে গেল, ক্যাপিটাল আর স্মল ওয়াই এর সাথে গেল, স্মল আর ক্যাপিটাল ওয়াই এর সাথে গেল, স্মল আর স্মল ওয়াই এর সাথে গেল। ওকে, আচ্ছা। দেখো এইটা আমি যখন করছি তখন আমি কনসিডার করেই নিচ্ছি যে আমাদের স্বাধীন সঞ্চালন সূত্র ভ্যালিড এবং এখানে কোনো লিঙ্কেজের কন্ডিশন নেই। আমি তোমাদেরকে যখন ডিটেলসে পড়েছিলাম তখন বলেছিলাম যে স্বাধীন সঞ্চালন সূত্রের ব্যতিক্রম হয় লিঙ্কেজ, কিন্তু সেইটা আমরা ধরছি না, কারণ আমাদের সিলেবাসে লিঙ্কেজের কনসেপ্ট এমনিই নেই, ঠিক আছে। তো আমরা ধরেই চলবো যে আমাদের স্বাধীন সঞ্চালন সূত্র কিন্তু এখানে অ্যাপ্লিকেবল। তো ক্যাপিটাল আর স্মল আর, তাহলে কি হবে, এটা একটা আমি পেলাম। কিন্তু স্মল এই ক্যাপিটাল ওয়াই এটা তো আমাদের হোমোজাইগাস কন্ডিশন, তাহলে এখানে আমি একটাই কিন্তু হেটারোজাইগাস কন্ডিশন পেলাম। তাহলে কত লিখবো, 2 টু দি পাওয়ার 1, অর্থাৎ এখানে আমি 2 রকমের গ্যামেট পাবো। কি কি, ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই, আর নাহলে স্মল আর ক্যাপিটাল ওয়াই, ব্যাস। আর কিছু পেতে পারবো না। দেখো ক্যাপিটাল এ স্মল এ, ক্যাপিটাল বি স্মল বি, তাহলে দেখো দুটো হেটারোজাইগাস কন্ডিশন পাচ্ছি। তাহলে কত হবে, 2 টু দি পাওয়ার 2, অর্থাৎ 4 রকমের কিন্তু আমি গ্যামেট পাবো। তাহলে কি হবে, ক্যাপিটাল এ ক্যাপিটাল বি, ক্যাপিটাল এ স্মল বি, স্মল এ ক্যাপিটাল বি, স্মল এ স্মল বি। বোঝা গেল? আচ্ছা, তারপর কি বলছে,
তারপর বলছে ক্যাপিটাল বি ক্যাপিটাল বি ক্যাপিটাল আর ক্যাপিটাল আর। দেখো এখানে কোনো হেটারোজাইগাস কন্ডিশনই নেই, অর্থাৎ শূন্য সংখ্যক হেটারোজাইগাস কন্ডিশন। তার মানে কত হবে 2^0, অর্থাৎ হচ্ছে আমাদের কত 1। তার মানে এখানে একটাই গ্যামেট তৈরি হতে পারবে, ক্যাপিটাল বি ক্যাপিটাল আর। ঠিক আছে, এটা আমাকে বলো তো তোমরা করে। স্মল বি স্মল আর ট্রাই করো। স্মল বি একই রকম, স্মল আর একই রকম, তার মানে শূন্য সংখ্যক হেটারোজাইগাস কন্ডিশন। তাহলে 2^0 ইজ ইকুয়াল টু 1, তার মানে কত আছে স্মল বি স্মল আর। এই এক রকমেরই কিন্তু গ্যামেট তৈরি হতে পারবে। এইটা থাকলো তোমাদের হোমওয়ার্ক, যেটা তোমরা আমাকে কমেন্ট বক্সে বলবে এবং কি কি গ্যামেট তৈরি হতে পারবে সেটাও আমাকে বলবে। টাইম স্ট্যাম্প উল্লেখ করবে, ধরো কথার কথা এখানে কত আছে 18.46 মিনিট ধরে নাও, কথার কথা এখন চলছে, তাহলে 18.46 লিখে তারপর তোমরা উত্তরটা লিখবে। ঠিক আছে, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা এক্সাক্ট কোন জায়গা থেকে কি উত্তর দিচ্ছ, নাহলে আমি অনেক সময় বুঝতে পারি না। ঠিক আছে, আচ্ছা আর একটু কমপ্লেক্স যদি দেয়, দেখো কি বলছে, বলছে ক্যাপিটাল এ স্মল এ ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল সি স্মল সি। দেখো আমি শুধু দেখবো যে আলাদা আছে কিনা। দেখো ক্যাপিটাল এ স্মল এ, তাহলে এই একটা লোকাস, এখানে দেখো একটা আমি হেটারোজাইগাস কন্ডিশন পেলাম। ক্যাপিটাল বি স্মল বি আর একটা পেলাম, ক্যাপিটাল সি স্মল সি আর একটা পেলাম, তাহলে মোট 3টে পেলাম। তাহলে 2^3, অর্থাৎ 8 রকমের কিন্তু আমাদের গ্যামেট তৈরি হতে পারবে। ঠিক আছে, 8 রকমের গ্যামেট কি কি তৈরি হতে পারবে আমি তোমাকে যদি একে একে দেখাই। ক্যাপিটাল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল সি হতে পারে, ক্যাপিটাল এ ক্যাপিটাল বি স্মল সি হতে পারে, ক্যাপিটাল এ স্মল বি ক্যাপিটাল সি হতে পারে, ক্যাপিটাল এ স্মল বি স্মল সি হতে পারে। 4টে হয়ে গেছে। স্মল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল সি হতে পারে, স্মল এ ক্যাপিটাল বি স্মল সি হতে পারে, স্মল এ স্মল বি স্মল ক্যাপিটাল সি হতে পারে, আর স্মল এ স্মল বি স্মল সি হতে পারে। দেখবে এখানে মোট 8 রকম কন্ডিশন হয়ে গেল। 1 নম্বর কন্ডিশন, 2 নম্বর কন্ডিশন মানে প্রবাবিলিটি, 1 নম্বর সম্ভাবনা, 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর 6 নম্বর 7 নম্বর 8 নম্বর, মোট 8 রকম পসিবিলিটিস আছে যেগুলো আমাদের হতে পারে। ঠিক আছে, তো এরকম ভাবেই কিন্তু আমাদেরকে এগুলো লিখতে হয়। ঠিক আছে, এবার এত বড় তোমাকে করতে দেবে না যে এরকম গ্যামেট গুলো বের করে দেখাও, এটা জাস্ট আমি তোমাদেরকে দেখালাম। ঠিক আছে, এখানে দেখো যেরকম একটা হেটারোজাইগাস কন্ডিশন পেলাম, দুটো পেলাম, তিনটে পেলাম, চারটে পেলাম। দেখো ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই একটা পেলাম, ক্যাপিটাল আর স্মল আর একটা পেলাম, ক্যাপিটাল টি স্মল টি আর একটা পেলাম, ক্যাপিটাল জি স্মল জি আর একটা পেলাম, মোট 4টে পেলাম। তাহলে মোট কত হবে 2^4, অর্থাৎ 16 রকমের কিন্তু আমি গ্যামেট পাবো, যেগুলো দেখো এখানে করা রয়েছে। ঠিক আছে, এগুলো অ্যাকচুয়ালি কত রকমের এরকম পসিবিলিটি আসতে পারে, এগুলো তোমরা যখন ক্লাস 12-এ উঠে সেমিকন্ডাক্টর ফিজিক্স পড়বে, মানে সেমিকন্ডাক্টর রয়েছে তো ওখানে তোমরা গেটের ক্ষেত্রে পড়বে, তখন দেখবে আমি যে জিনিসটা ভেবে ভেবে করলাম না, এগুলোকে বলে ট্রুথ টেবিল করা। ঠিক আছে, তখন তোমরা শিখতে পারবে। এরকম তোমাদেরকে করতে হবে না, কোনো চিন্তা নেই যে 8খানা রকমের গ্যামেট বের করে দেখাতে হবে, এরকম না। তোমাদের হাইয়েস্ট এই 4টে গ্যামেট বের করে দিতে বলতে পারে, কিন্তু 8টা গ্যামেট বা 16টা গ্যামেট কিন্তু তোমাকে বার করে দিতে বলবে না। ঠিক আছে, বা তোমরা যদি ইঞ্জিনিয়ারিং পড়ো তখন তো ট্রুথ টেবিলেরই কাজ সব। ঠিক আছে, ট্রুথ টেবিল ছাড়া ইঞ্জিনিয়ারিং করতেই পারবে না। আচ্ছা তারপর কি বলছে, তারপর বলছে মানুষের ক্ষেত্রে নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি একজন স্বাভাবিক পুরুষের ক্ষেত্রে প্রযোজ্য। পুরুষ বলছে তো, পুরুষ মানুষ মানেই কি তার 44টা অটোজোম থাকবে আর এক্স ওয়াই থাকবে, তাই তো? তাহলে কি থাকবে 44টা অটোজোম আর এক্স ওয়াই, কি হবে তাহলে অপশন খ। ঠিক আছে, আচ্ছা তারপর কি বলছে, তারপর বলছে গিনিপিগের ক্ষেত্রে দ্বিসংকর জননের F2 জনুতে উৎপন্ন ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর এবং ক্যাপিটাল বি ক্যাপিটাল আর জিনোটাইপ দুটির সংখ্যার অনুপাত কত। আমি তোমাদেরকে ফর্ক মেথড শিখেছিলাম মনে আছে ট্রিক হিসেবে, যে এইটার মাধ্যমে তোমরা অনেক শর্টে করতে পারবে। তোমরা যারা ফর্ক মেথড জানো না বা কোনো শর্টকাট জানো না, তোমাদেরকে কি করতে হবে, বসে বসে পুরো F2 জনু অব্দি করতে হবে, পুরো চেকার বোর্ড একদম বিশাল বড় একটা কাজ করতে হবে, 1 নাম্বারের জন্য তোমাকে 1 পাতা লাগিয়ে দিতে হবে। কিন্তু আমি তোমাদেরকে একটা ট্রিক শিখিয়ে দিচ্ছি, ফর্ক মেথড তো আমি শিখিয়েছি, আরো একটা ট্রিক শিখিয়ে দিচ্ছি। কিরকম ট্রিক দেখো, এই ট্রিক কাজে লাগাও, একদম পুরো লাইট ঝিঙ্গালালা হয়ে যাবে। ঠিক আছে, দেখো ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর। ঠিক আছে, দেখো এখানে আমার ওরকম কন্ডিশন যে হেটারোজাইগাস কন্ডিশন, আবার এটাও দেখো হেটারোজাইগাস কন্ডিশন। যখনই হেটারোজাইগাস কন্ডিশন দেখবে 2 বসিয়ে দেবে, যখনই হেটারোজাইগাস কন্ডিশন দেখবে 2 বসিয়ে দেবে, গুণ করে দাও, তাহলে কত হবে 4। ক্যাপিটাল বি ক্যাপিটাল আর। দেখো হোমোজাইগাস কন্ডিশন, হোমোজাইগাস হলে 1, হোমোজাইগাস হলে 1, তাহলে গুণ করে দাও, দেখো 1। ঠিক আছে, অন্যভাবে মনে রাখতে চাও, দেখো ক্যাপিটাল বি স্মল বি কয় রকমের গ্যামেট হতে পারবে 2 রকমের, তাহলে 2 বসিয়ে দাও। ক্যাপিটাল আর স্মল আর কয় রকমের গ্যামেট তৈরি করতে পারবে 2 রকমের, ক্যাপিটাল আর নয় স্মল আর, তাহলে 2, তাহলে 2 গুণ 2 4। ক্যাপিটাল বি তাহলে কয় রকমের গ্যামেট তৈরি করতে পারবে 1 রকমের, তাহলে 1। ক্যাপিটাল আর কয় রকমের গ্যামেট তৈরি করতে পারবে 1, তাহলে 1। ঠিক আছে, তুমি কয় রকমের গ্যামেট তৈরি করতে পারবে সেখান থেকেও এরকম ভাবে গুণ করে বসাতে পারো, অথবা আমি যেটা বললাম যে হেটারোজাইগাস হলে 2 বসাও, হেটারোজাইগাস হলে 2 বসাও, গুণ করে দাও। ঠিক আছে, এটা হচ্ছে ট্রিক। তাহলে এখান থেকে আমার অনুপাতটা কত হবে 4:1, কত হবে 4:1। ঠিক আছে, এই ট্রিকটা অন্যদের জন্য অ্যাপ্লাই করে দেখো তো। দেখো ক্যাপিটাল বি ক্যাপিটাল আর। ঠিক আছে, এটা তো করলামই, এটা হচ্ছে হোমোজাইগাস, তাহলে 1 গুণ 1 তাহলে 1। ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর, দেখো এটা আমাদের হেটারোজাইগাস, তাহলে 2, হেটারোজাইগাস তাহলে 2, তো তাহলে কত হবে 4। ক্যাপিটাল বি হোমোজাইগাস তাহলে 1, ক্যাপিটাল আর স্মল আর তাহলে কত হবে, এটা হচ্ছে হেটারোজাইগাস তার মানে 2, তাহলে কত হবে 2। ক্যাপিটাল বি স্মল বি তাহলে কি হবে, ক্যাপিটাল বি সরি এটা স্মল বি আছে, তাহলে কি হবে হোমোজাইগাস মানে 1, ক্যাপিটাল আর স্মল আর তাহলে হেটারোজাইগাস তার মানে হচ্ছে 2, তাহলে কত হবে, এটাও 2 হবে। স্মল বি তাহলে হোমোজাইগাস আছে তাহলে 1, এটা হচ্ছে স্মল আর তাহলে এটা হচ্ছে হোমোজাইগাস তাহলে হবে 1, তাহলে কত হবে 1 গুণ 1 হচ্ছে আমাদের 2।
1 গুণ 1 মানে হচ্ছে আমাদের 1, ঠিক আছে? 1 গুণ 1 মানে হচ্ছে আমাদের 1। তাহলে এরকম ভাবে আমরা শর্টকাটে বের করতে পারবো, ঠিক আছে? 1 নম্বরের জন্য কেউ পাগল নাকি পুরো এক পেজ ধরিয়ে আমি এখন যদি করতে বসি যে প্রথমে আমি পি জনু নিলাম, তারপর তার F1 জনু বার করলাম, তারপর তার পুরো ওইসা বড় একটা চেকার বোর্ড বানালাম, তারপর বসে বসে গুনছি, তো তাহলে ততক্ষণে বাকিরা সব লেখা শেষ করে খাতা জমা দিয়ে বাড়ি চলে যাবে, ঠিক আছে? ঠিক আছে, তারপরের কোশ্চেন দেখা যাক। দেখো, অলরেডি আমরা কিন্তু অনেকগুলো মানে এমন প্রশ্ন করেছি যেগুলো অলরেডি প্রিভিয়াস ইয়ারে চলেছে, কিন্তু একটা ট্রেন্ড দেখতে পাচ্ছ যে আমি কিন্তু 2024 বা 2024 অব্দি এনেছি, 25 আর 26-এর প্রশ্ন হাত দিইনি। কেন? আমি পার্সোনালি আমার প্রত্যেকবারে স্টুডেন্টদেরকে একটা কাজ করি, আমি 25 আর 26-এর প্রশ্ন হার্ডলি করে, হয়তো এক আধটা প্রশ্ন আমার ভালো লেগে গেলে আমি করিয়ে দিই, বাট জেনারেলি আমি 25 আর 26-এর প্রশ্ন ছেড়ে দিই। কারণ আমি আমার স্টুডেন্টদেরকে প্রত্যেকবার পরীক্ষার আগে ওই 25 আর 26-এর প্রশ্ন ওদেরকে অ্যাটেম্প্ট করতে দিই, যে তোরা মাধ্যমিকের পরীক্ষার পেপারটা এবার দিয়ে দেখ যে আমরা যা যা পড়লাম সেই জিনিসগুলো এবার আমরা কতটা পারছি। বোঝা গেল আমার কথাটা? তো আমি সবসময় এরকম একটা জিনিস আমার স্টুডেন্টদের সাথে করি, তাই জন্য আমার এখানে কি আমি 25 আর 26-এর প্রশ্নগুলোকে ইনক্লুড করি না, ঠিক আছে? আমি 24 অব্দি করাই, 25 আর 26টা অজানা থাক, 25 আর 26-এর পেপারটা আমরা একদম মাধ্যমিক হওয়ার আগে নিজের থেকে অ্যাটেম্প্ট করবো, আর দেখবো যে মাধ্যমিকের অ্যাকচুয়াল পেপারে আমরা কত পেতে পারি, ঠিক আছে? আচ্ছা, তারপর বলছে যে প্রদত্ত কোন জিনোটাইপটি উভয় লোকাসের জন্য হোমোজাইগাস তা স্থির করো। উভয় লোকাস কেন বলছে? দেখো এখানে সব দু রকমের দিচ্ছে আলাদা আলাদা করে। দেখো, এটা একটা আমাদের ক্রোমোজোম, এটা ধরো কথার কথা আমাদের 3 নম্বর জোড়া, আর একটা জোড়া ধরো এটা আমাদের 5 নম্বর জোড়া। তাহলে এইখানে এটা একটা লোকাস, যে লোকাস আমাদের বলছে ধরো প্রথমটার জন্য ক্যাপিটাল বি স্মল বি আছে এবং ক্যাপিটাল আর স্মল আর, তাহলে ধরে নাও এখানে ক্যাপিটাল আর আছে, এখানে স্মল আর আছে, তাহলে এইটা এমন একটা লোকাস যেখানে ধরে নাও বি, তো বি মানে কি? বি মানে হচ্ছে আমাদের হচ্ছে মানে গায়ের রং নির্ধারণ করে, তাই তো? তাহলে ক্যাপিটাল বি স্মল বি, তাহলে ব্ল্যাক নাকি আমাদের হোয়াইট? তাহলে আমি ধরে নিচ্ছি যে গায়ের রং, ঠিক আছে, মানে গিনিপিগের জন্য। তাহলে গিনিপিগের যে রং সেটা আমাদের নির্ধারণকারী জিন হচ্ছে এই লোকাসে থাকে, তাহলে ওই এটা এক নম্বর লোকাস। আর এই লোকাসে থাকে হচ্ছে গিনিপিগের লোমের প্রকৃতি, যে সেটা রাফ বা অমসৃণ না কর্কশ সেটা হবে, নাকি আমাদের মসৃণ হবে, তাহলে এটা আমাদের দ্বিতীয় লোকাস, যেখানে কিন্তু আমাদের কি থাকে? আমাদের লোমের প্রকৃতি নির্ধারণকারী জিন থাকে। তাহলে এই যে দুটো লোকাস, এই দুটো লোকাসের জন্য বলছে হোমোজাইগাস কন্ডিশন, তাহলে দুটোতেই হোমোজাইগাস হতে হবে। তার মানে এটা যদি ক্যাপিটাল বি হয়, তাহলে এটা আমাদের ক্যাপিটাল আর ক্যাপিটাল হতে হবে, বা ক্যাপিটাল বি স্মল আর হতে হবে, বা স্মল বি ক্যাপিটাল আর হতে হবে, বা স্মল বি স্মল আর হতে হবে। অর্থাৎ উভয়কেই কিন্তু হোমোজাইগাস হতে হবে, আলাদা হলে চলবে না, আলাদা হলে চলবে না। দেখো এটা আলাদা তাহলে চলবে না, এটা আলাদা তাহলে চলবে না, এটা আলাদা তাহলে চলবে না, এইটা দেখো পুরোপুরি সেম আছে, তাহলে কিন্তু আমাদের হবে। ঠিক আছে, এটা এমন না যে সবাইকে প্রচ্ছন্নই হতে হবে, এটা ক্যাপিটাল বি স্মল আর হতেই পারতো, তাহলেও কিন্তু সেটাকে আমি হোমোজাইগাসই বলতাম, ঠিক আছে? আচ্ছা, তারপর কি বলছে? তারপর বলছে হচ্ছে আমাদের কই গেল, এই যে তারপর যদি ওরকম কন্ডিশন আমাদের দেখা যায় না, ঠিক আছে? না হবে তো, কেন হবে? দেখা হবে না, হবে হবে হবে, ঠিক আছে, এটাও হবে। তারপর কি বলছে? তারপর বলছে আমাদের সাদা বর্ণ এবং অমসৃণ লোমযুক্ত গিনিপিগের জিনোটাইপ শনাক্ত করো। সাদা বর্ণ ও অমসৃণ লোমযুক্ত, সাদা বর্ণ আবার সেই ফিনোটাইপ দিয়েছে, তাহলে জিনোটাইপ বার করতে হবে। সাদা বর্ণ তার মানে কি হবে? স্মলে লিখতে হবে, তাহলে কালোটা হচ্ছে আমাদের কি? প্রকট। তাহলে প্রচ্ছন্ন কি হবে আমাদের? সাদা। তাহলে প্রকট কালো যেহেতু, তাই ব্ল্যাকের জন্য ক্যাপিটাল বি ধরবো, তাহলে সাদাকে কি ধরতে হবে? স্মল বি, তাহলে স্মল বি করতে হবে, কারণ প্রচ্ছন্ন বৈশিষ্ট্য মানে হচ্ছে হোমোজাইগাস রাখতে হবে। অমসৃণ তো আমাদের কি? প্রকট বৈশিষ্ট্য, তাহলে এটা আমাদের ক্যাপিটালেরও হতে পারে, বা আমাদের কি ক্যাপিটাল আর স্মল আরও হতে পারে, কারণ প্রকট বৈশিষ্ট্য আমাদের হোমোজাইগাসও হতে পারে, হেটেরোজাইগাসও হতে পারে, দুটোই কিন্তু প্রকাশ পাবে। তাহলে এর মধ্যে দেখে নাও কোনটা হবে। দেখো এখান থেকে এইটা হবে, এটাই হবে তো? হ্যাঁ এটাই হবে, ঠিক আছে। তারপর কি বলছে? তারপর বলছে হচ্ছে আমাদের মটর গাছের ফুলের বর্ণ সংক্রান্ত বৈশিষ্ট্যের ক্ষেত্রে প্রকট আর প্রচ্ছন্ন গুণগুলি কি কি। তার মানে আগে প্রকট লিখতে হবে, তারপর প্রচ্ছন্ন লিখতে হবে, অলরেডি একবার হয়ে গেছে, এটা তো আমাদের হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে? মাধ্যমিক 2024 সালের প্রশ্ন কমেন্ট বক্সে বলবে। তারপর বলছে মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষার পদ্ধতি অনুসারে একটি সংকর লম্বা, তার মানে ক্যাপিটাল টি স্মল টি, তার সাথে উদ্ভিদের সঙ্গে একটি খর্বাকার, তার মানে স্মল টি কি ক্রস? এটা অলরেডি একবার করেছি, এটা কি আমাদের টেস্ট ক্রস। এটা কি ক্রস? এটা আমাদের টেস্ট ক্রস। বলছে শতকরা কত ভাগ সংকর লম্বা উদ্ভিদ পাওয়া যায়। তা আমরা জানি যে এ কি কি গ্যামেট দিতে পারবে? ক্যাপিটাল টি স্মল টি, আর এ কি এক রকমেরই দিতে পারবে? স্মল টি। তাহলে ক্যাপিটাল টি স্মল টি মানে কি হবে? এটা আমাদের সংকর লম্বা, এটা কি হয়ে গেল? এটা হয়ে গেল আমাদের সংকর লম্বা। এবং স্মল টি মানে এটা কি হয়ে গেল? এটা হয়ে গেল আমাদের খাটো বা বিশুদ্ধ খাটো, ঠিক আছে? খাটো তখনই প্রকাশ পাবে যখন সে বিশুদ্ধ থাকবে, তাই বিশুদ্ধ না বললেও চলে। তাহলে খাটো দেখো আমাদের এখানে খাটো আর নাহলে সংকর লম্বা, এই দুটোই তো পসিবল কম্বিনেশন। তাহলে এটা আমাদের কি 50%, এটাও আমাদের 50%, দুটোই তো কম্বিনেশন তৈরি হয়েছে, তাহলে 50-50% আমাদের চান্স। তাহলে আমাকে বলছে কতটা সংকর লম্বা হবে? তাহলে 50% চান্স। যদি প্রশ্নটা করতে কত শতাংশ বিশুদ্ধ লম্বা, তাহলে তখন উত্তর হতো 0%, এটা কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে? তারপর কি বলছে? তারপর বলছে তিনটে কন্যা আছে এমন দম্পতির চতুর্থ সন্তান কন্যা হওয়ার সম্ভাবনা কত। দেখো আমার কাছে ধরো একটা কয়েন রয়েছে, আমি টস করলাম, প্রথমবার হেড পড়লো, প্রথমবার হেড বা টেল পড়ার সম্ভাবনা কত ছিল? 50-50% চান্স, হেড পড়ে গেছে। দ্বিতীয়বার আমি আবার এটা টস করলাম, দেখো আবার আমার হেড পড়ে গেল,
সম্ভাবনা ছিল 50-50% চান্স, পড়ে গেল হেড, আমি কি করতে পারি? তৃতীয়বার আবার কয়েনটা টস করলাম, আবার আমার হেড পড়ে গেল, সম্ভাবনা তো তখনও 50-50% ছিল। কিন্তু আমি এই যে 50-50% চান্স বলছি না, এই চান্সগুলো প্রত্যেকটা ঘটনার সাথে জড়িত। মানে প্রথমবার যখন আমি টস করেছিলাম তার 50-50% চান্স ছিল হেড টেল পড়ার, দ্বিতীয়বার যখন কয়েনটাকে আমি টস করলাম তখন আরেকটা নতুন করে আমি কয়েনকে টস করছি, তাহলে তার জন্য আবার 50-50% চান্স। আবার তৃতীয় হেড আমার যখন কয়েনটাকে টস করছি তখনও হেড টেল পড়ার চান্স হচ্ছে 50-50%। তাহলে প্রত্যেকটা ঘটনা কিন্তু নতুন নতুন ঘটনা, যার ক্ষেত্রে কিন্তু নতুন করে সম্ভাবনা আমরা ক্যালকুলেট করব। তাহলে একইভাবে আমরা যখন বলছি প্রথমবার কন্যা সন্তান হয়েছে, দ্বিতীয়বার কন্যা সন্তান হয়েছে, তৃতীয়বার কন্যা সন্তান হয়েছে, প্রথমবার কন্যা সন্তান হওয়ার সময়েও কিন্তু 50% চান্স ছিল ছেলে হওয়ার, 50% চান্স ছিল মেয়ে হওয়ার। দ্বিতীয়বার কন্যা সন্তান জন্মানোর সময়ও 50% চান্স ছিল কন্যা, 50% চান্স ছিল পুরুষ হওয়ার। তৃতীয়বার যখন কন্যা হয়েছে তখনও কিন্তু 50% চান্স ছিল পুত্র হওয়ার, 50% চান্স ছিল কন্যা হওয়ার। আর ভাগ্যবশত প্রত্যেকবার কন্যা সন্তান হচ্ছে। চতুর্থবার একটা নতুন ঘটনা, চতুর্থবার নতুন করে একটা শুক্রাণু একটা ডিম্বাণুর কাছে এসে মিলিত হবে, তাহলে তখনও কিন্তু আমাদের 50-50%ই চান্স থাকবে যে সে কিন্তু আমাদের পুত্রও হতে পারে কন্যাও হতে পারে। 50-50% চান্স আমি কি করে বুঝছি? আমরা চেকার বোর্ড করেছিলাম, আমরা কি বলেছিলাম যে আমাদের যে পিতা হয়, আমাদের যে পিতা হয় সেই পিতা কেমন হয়, পিতার জনন মাতৃকোষ আমাদের কেমন হবে, আমাদের হবে 44টা অটোজোম, তার সাথে এক্স ওয়াই, তাই তো? আর মাতা কেমন হয়, মাতা হয় হচ্ছে আমাদের কি 44টা অটোজোম, সরি এটা তো আমাদের প্লাস লিখতে হবে, এটা আমাদের কেমন লিখতে হবে, এটা আমাদের প্লাস লিখতে হবে। তাহলে মাতা কেমন হবে, মাতা হবে হচ্ছে আমাদের 44টা অটোজোম, তার সাথে এক্স এক্স, তাই তো? তাহলে আমাকে একটা কথা বলো যে পিতা কিরকম শুক্রাণু দিতে পারবে? দু রকম দিতে পারবে। কি কি? একটা দিতে পারবে 22টা অটোজোমের সাথে এক্স, যেটাকে আমরা কি বলে থাকি, গাইনোস্পার্ম বলে থাকি। আর একটা দিতে পারবে 22টা অটোজোমের সাথে ওয়াই, যেটাকে আমরা কি বলি, অ্যান্ড্রোস্পার্ম বলে থাকি। আর মাতা কি করতে হবে, মাতা এক রকমের ডিম্বাণু দিতে পারবে, 22টা অটোজোম তার সাথে একটা এক্স ক্রোমোজোম। তাহলে এটা গেল কি, এটা হচ্ছে আমাদের ডিম্বাণু, আর এগুলো কি, এগুলো হচ্ছে আমাদের শুক্রাণু, তাই তো? তাহলে একটা কথা বলো, এই শুক্রাণু যদি এই ডিম্বাণুর সাথে মিলিত হয় তাহলে কি তৈরি হবে? তাহলে তৈরি হবে 44টা অটোজোম প্লাস এক্স এক্স, তার মানে কি হবে, মেয়ে হবে, তাই তো? আর যদি এই শুক্রাণু এই ডিম্বাণুর সাথে মিলিত হয় তাহলে 44টা অটোজোম তার সাথে এক্স ওয়াই হবে, অর্থাৎ কি হবে, অর্থাৎ তাহলে তার ছেলে জন্মাবে, তাই তো? তাহলে ছেলে আর মেয়ে দু রকমই কম্বিনেশন রয়েছে, তাহলে ছেলে আর মেয়ে হওয়ার সম্ভাবনা কত, 50-50% চান্স। তাহলে ছেলে হওয়ার সম্ভাবনাও 50%, মেয়ে হওয়ার সম্ভাবনাও কিন্তু 50%। তাহলে প্রত্যেকবার যখন নতুন করে একটা শুক্রাণু একটা ডিম্বাণুকে আমাদের কি করবে, নিষিক্ত করবে, তখন প্রত্যেকবার কিন্তু এক একটা নতুন নতুন ঘটনা আমি কনসিডার করবো, ঠিক আছে? আর তখন কিন্তু প্রত্যেকবারের জন্য ছেলে মেয়ে হওয়ার সম্ভাবনা আমাদের 50-50% চান্স। তাহলে আগে কতগুলো ছেলে আছে না মেয়ে আছে সেটা কিন্তু ম্যাটারই করে না, সেটা কি হবে, 50-50% চান্স। ধরো তুমি তোমার বান্ধবীকে প্রথমবারের জন্য মেসেজ করেছো, সম্ভাবনা আছে তোমাকে রিপ্লাই করবে, সম্ভাবনা আছে তোমাকে রিপ্লাই করবে না, এই দু রকমই কম্বিনেশন হতে পারে। তাহলে মোট আমাদের 50-50% চান্স যে হয় রিপ্লাই করবে নয় রিপ্লাই করবে না, ঠিক আছে? কিন্তু এখন দেখা গেলো তুমি প্রথমবার করলে রিপ্লাই করলো না, দ্বিতীয়বার আবার করলে রিপ্লাই করলো না, দুবারই কিন্তু 50-50% চান্স ছিল একবারের জন্য। আবার তৃতীয়বার করলে, তৃতীয়বারও কিন্তু 50-50% চান্স যে রিপ্লাই করবে কি করবে না, তখনও করলো না। চতুর্থবার রিপ্লাই, চতুর্থবার তুমি বললে আর একবার মেসেজ করবো, তখনও 50-50% চান্স, হয়তো আবার রিপ্লাই করে দিল বা হয়তো রিপ্লাই করলো না। তাহলে প্রত্যেকটা ইভেন্ট কিন্তু নতুন নতুন ইভেন্ট, তুমি প্রত্যেকবার নতুন করে মেসেজ পাঠাচ্ছ, তাই তো? তাহলে প্রত্যেকবার চান্স হচ্ছে 50% যে রিপ্লাই করবে নাকি করবে না। ঠিক আছে, ক্লিয়ার হলো? এইটা ভালো করে মাথা ঢুকবে না। আমার ব্যাচেও যখন প্রথমবার আমি পড়াচ্ছিলাম, প্রথমবার ওদের মাথায় ঢোকেনি এই জিনিসটা, বারবার বলছিল দাদা 75% হবে, 25% হবে, বুঝেই পাচ্ছিলাম না। তারপরে এইটা যেই বললাম, হ্যাঁ দাদা এবার একদম ক্লিয়ার, ঠিক আছে, তো কিছু বলার নেই, ঠিক আছে? তারপর কি বলছে, তারপর বলছে মানুষের লিঙ্গ নির্ধারণ যে ক্রোমোজোমের উপর সম্পূর্ণ নির্ভর করে। তো আমরা জানি যে আমাদের যে লিঙ্গ নির্ধারণ সেটা নির্ভর করে কিন্তু আমাদের ওয়াই ক্রোমোজোমের উপর মেজরলি। কেন বলছি? কারণ যদি ওয়াই ক্রোমোজোম না থাকে তাহলে কিন্তু আমাদের কি হবে, পুরুষ তৈরি হবে না সে, ঠিক আছে? একটা পুরুষ কেন পুরুষ হচ্ছে, কারণ তার কাছে ওয়াই ক্রোমোজোম আছে। ওয়াই ক্রোমোজোমে থাকা তার যে এস আর ওয়াই জিন, সেক্স ডিটারমাইনিং রিজন অন ওয়াই ক্রোমোজোম, সেই এস আর ওয়াই একটা টিডিএফ, টেস্টিস ডিটারমাইনিং ফ্যাক্টর রিলিজ করে, যার কারণে কিন্তু শুক্রাশয় এবং তার থেকে গঠিত টেস্টোস্টেরন উদ্দীপিত হয়, ঠিক আছে? তাহলে তার জন্য কিন্তু একজন পুরুষ পুরুষ হতে পারে। যদি ওয়াই ক্রোমোজোম না যায় তাহলে এক্স ক্রোমোজোম যাবে, আর এক্স ক্রোমোজোম চলে গেলে তাহলে কি হবে, মেয়ে হবে, ঠিক আছে? তাহলে আমরা ওয়াই ক্রোমোজোমকে কিন্তু এখানে বলি। এবার মানুষের লিঙ্গ নির্ধারণ যে ক্রোমোজোমের উপর সম্পূর্ণ নির্ভরশীল, এটা ওয়াই ক্রোমোজোমই আমরা বলে থাকি জেনারেলি, ঠিক আছে, কারণ এই কারণটার জন্য, ঠিক আছে? আচ্ছা, তারপর কি বলছে, তারপর বলছে হচ্ছে আমাদের কোনটি মেন্ডেল সূত্রের ব্যতিক্রম নয়, কোনটি মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম নয়, ব্যতিক্রম নয় জিজ্ঞাসা করছে। আচ্ছা, তাই জন্য আমি ভাবছি ব্যতিক্রম নয় জিজ্ঞাসা করছে, মেন্ডেলের সূত্রে ব্যতিক্রম কি কি হতে পারে, সহপ্রকটতা, হ্যাঁ হতে পারে। দেখো আমাদের আই এ যদি আমাদের জিন থাকে বা অ্যালিল থাকে তাহলে কি বলবো, তাহলে আমাদের এ ব্লাড গ্রুপ হয়। যদি আই বি থাকে তাহলে কি হয়, তাহলে হয় আমাদের বি ব্লাড গ্রুপ। কিন্তু আমি যদি তোমাকে বলি যে তোমার কাছে আই এ আই বি দুটোই আমাদের অ্যালিল দিয়ে দিচ্ছি, তাহলে তোমার ব্লাড গ্রুপ কি হবে, এ হবে না বি হবে? ধরো এটা আমি বলে দিলাম যে প্রকট, তাহলে কি হওয়ার কথা ছিল, এ হওয়ার কথা ছিল। ধরো আমি তোমাকে বললাম যে বি প্রকট, তাহলে আমাদের কি হওয়ার কথা ছিল, ব্লাড গ্রুপ বি হওয়ার কথা ছিল। কিন্তু আমি বলছি যে আমি পেলাম যে আমার এ বি ব্লাড গ্রুপ এসছে, অর্থাৎ এখানে কিন্তু এরকম হয়নি যে এ আর বি এর মাঝামাঝি কোনো সি ব্লাড গ্রুপ হয়ে গেছে, এরকম হয়নি কিন্তু,
বরং এ আর বি দুজনেই প্রকাশিত হয়েছে, তাহলে এটাকে বলা হয় সহপ্রকটতা, যেটা কোথায় পাওয়া যায়, আমাদের রক্তের এবি ব্লাড গ্রুপে পাওয়া যায়। অসম্পূর্ণ প্রকটতা তোমরা জানো অলরেডি, প্রথমবারই পড়েছি, তাহলে এটাও আমাদের একটা ব্যতিক্রম। লিঙ্কেজ আমাদের স্বাধীন সঞ্চালন সূত্রের ব্যতিক্রম, তাহলে এগুলো প্রত্যেকেই কিন্তু কি বংশগতি যে আমাদের সূত্রগুলো আছে সেই মেন্ডেলের সূত্রগুলোর কিন্তু ব্যতিক্রম। কিন্তু প্রচ্ছন্নতা এটা তো আমাদের খাটে, প্রচ্ছন্নতা তো হচ্ছে আমাদের প্রকটতার সূত্রের থেকেই আমরা পাই যে একটা প্রকট বৈশিষ্ট্য হবে, একটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হবে, তাহলে এটা তো ঠিক আছে, তাহলে এটা কিন্তু আমাদের কোনো ব্যতিক্রম নয়, এটা কিন্তু আমাদের খাটে। ঠিক আছে, আচ্ছা। তারপর কি বলছে, তারপর বলছে প্রদত্ত ক্রসগুলির মধ্যে কোনটি টেস্ট ক্রস, অলরেডি অনেকবার বলেছি, আমরা নেব প্রচ্ছন্ন পিতা বা মাতা, তার সাথে আমি ক্যাপিটাল টি স্মল টিকে করাতে পারি, অথবা এটাও হতে পারে, এটাও একটা টেস্ট ক্রস। ঠিক আছে, আমি টেস্ট ক্রস করি কেন, কেন এর নাম টেস্ট ক্রস, কারণ আমি একটা প্রচ্ছন্ন পিতামাতার সাথে এমন একটা জীবকে নিই যে জীবের আমি জিনোটাইপ জানতে চাই। ঠিক আছে, কেন আমি একটু পরেই দেখাবো। তো এটা হবে অপশন নাম্বার গ, দেখো মিলে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আশা করি এটা বুঝতে পারলে। এবার সব টেস্ট ক্রসই ব্যাক ক্রস, সব ব্যাক ক্রস টেস্ট ক্রস না, এরকম একটা প্রশ্ন জিজ্ঞাসা করে। ব্যাক ক্রস আমাদের দু প্রকারের হয়, একটা হচ্ছে আউট ক্রস, একটা হচ্ছে টেস্ট ক্রস। টেস্ট ক্রসে কি করতে হয়, আমাদের প্রচ্ছন্ন পিতা বা মাতাকে নিতে হয়, আর আউট ক্রসে কি করতে হয়, আমাদের প্রকট পিতা বা মাতাকে নিতে হয়। ঠিক আছে, এই দুটোই কিন্তু আমাদের ব্যাক ক্রসের মধ্যে পড়ে। এবার আউট ক্রস তো তোমাদের সিলেবাসে নেই, তাহলে এইটা দিয়ে তোমাকে জিজ্ঞাসা করবে যে নিম্নলিখিত কোনটি ব্যাক ক্রস, তখন তোমাকে এই অপশনটা টিক মার্ক করতে হবে। ঠিক আছে, এটা হয়তো তখন দেবে না, কারণ এটাও ব্যাক ক্রস, ঠিক আছে, কিন্তু আউট ক্রস তো নেই, তাহলে এইটা দিয়ে তোমাকে বলবে কি যে এটা কি ক্রস, তাহলে এটা তোমাকে তখন ব্যাক ক্রস বলতে হবে, টেস্ট ক্রস কিন্তু একে তুমি বলতে পারবে না। ওকে, আচ্ছা। তারপরের প্রশ্ন চলে যাই, তারপরের প্রশ্ন বলছে ক্যাপিটাল টি স্মল টি জিনোটাইপের ফিনোটাইপটি হলো। ক্যাপিটাল টি স্মল টি জিনোটাইপের ফিনোটাইপ, ফিনোটাইপ মানে কি, লম্বা নাকি বেটে, তাহলে কি হবে, এটা লম্বা হবে, তাহলে কি হবে, এটা লম্বা হবে। তা বিশুদ্ধ লম্বা না, শঙ্কর লম্বা না, মিশ্র লম্বা না, কোনোটাই ঠিক নয়, বুঝতে পারলে। ফিনোটাইপ মানে আমি বাইরে থেকে যা দেখতে পাচ্ছি লম্বা নাকি খাটো, সেইটাই হচ্ছে আমাদের ফিনোটাইপ। ঠিক আছে, দেখো ফিনোটাইপ মানে কি, দেখো ক্যাপিটাল টি এটা ধরো তোমার 5 ফুট লম্বা, তাহলে ক্যাপিটাল টি স্মল টি এটাও কিন্তু 5 ফুট লম্বা হবে, এমন না যেটা 3 ফুট লম্বা হয়ে যাবে এই স্মল টি এর জন্য। স্মল টি প্রকাশই পাবে না, ক্যাপিটাল টি প্রকাশ পাবে, তাহলে এদের দুজনেরই কিন্তু আমাদের যে ফিনোটাইপ সেটা কিন্তু লম্বা হবে। তাহলে দেখেছো তোমরা, যখন আমরা এক সংকর জনন করি তার চেকার বোর্ড করার পর আমরা যখন ফিনোটাইপ অনুপাত লিখি, তখন কি আমরা লিখেছি যে বিশুদ্ধ লম্বা ইস টু শঙ্কর লম্বা ইস টু আমাদের বিশুদ্ধ খাটো, লিখিনি তো, আমরা কি লিখেছি লম্বা ইস টু খাটো, তাই লিখেছি তো। তাহলে আমরা ফিনোটাইপ বলতে কিন্তু লম্বা বা খাটো এটাকে বুঝি। ঠিক আছে, আর স্মল টি কি, এটা হচ্ছে আমাদের খাটো, তাহলে এটাও আমাদের কি, এটা হচ্ছে আমাদের একটা কি ফিনোটাইপ। ঠিক আছে, তাহলে স্মল টি হতে পারে আমাদের 2 ফুট, কিন্তু এরকম হবে না যে ক্যাপিটাল টি স্মল টি এটা 3 ফুট হয়ে গেল, না, ক্যাপিটাল টিও যতটা লম্বা হবে, ক্যাপিটাল টি স্মল টিও ততটা লম্বা হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আশা করি এই জিনিসটা তোমাদেরকে আমি ক্লিয়ার করতে পেরেছি। তারপরে প্রশ্ন কি, তারপরে প্রশ্ন বলছে ক্যাপিটাল বি স্মল বি স্মলার ক্যাপিটাল বি স্মল বি স্মলার, তাহলে এইটা আমি একটা পেলাম, এইটা তো হোমোজাইগাস, তাহলে আমি একটাই হেটারোজাইগাস কন্ডিশন পাচ্ছি, তাহলে 2 টু দি পাওয়ার 1, আমরা কত 2 রকমের কিন্তু গ্যামেট পাবো। কি কি পেতে পারি, ক্যাপিটাল বি এর সাথে স্মল আর যেতে পারে, স্মল বি এর সাথে ক্যাপিটাল আর এই স্মল আর যেতে পারে, তাই তো। তাহলে কি হবে, অপশন নাম্বার ক। তোমরা নিজেরা পাচ্ছ তো, আমাকে কিন্তু বলবে যে 40টার মধ্যে তোমরা নিজেরা কতগুলো পেরেছিলে। তারপর কি বলছে, কোন জীবের জিনোটাইপ জানা যায় কোন ক্রসের দ্বারা, আমি কি বলছি টেস্ট করব আমরা, তাহলে কি বলবো টেস্ট ক্রস, কি বলবো টেস্ট ক্রস। কারুর জিনোটাইপ জানতে হলে কি করবো, টেস্ট ক্রস, তাকে টেস্ট করে দেখবো। ঠিক আছে, তাহলে কি বলবো টেস্ট ক্রস। কি করে জানবো, দেখো কি করে জানবো, লেখা আছে কি এখানে, না লেখা নেই, তাহলে আমাকে করে দেখাতে হবে। দেখো আমি ধরো এমন একটা জীব নিলাম যে জীবটা আমাদের লম্বা, তাহলে 5 ফুট দেখে আমি দুটো গাছ নিয়েছি, যে এই গাছগুলো লম্বা 5 ফুটের, তাহলে এই লম্বা গাছটা বিশুদ্ধ হবে নাকি শঙ্কর লম্বা হবে, আমি তো বুঝতে পারছি না, কারণ বাইরে থেকে তো আমি শুধু লম্বা দেখবো তাকে, জিনোটাইপটা তো কোনোভাবে তাহলে আমাকে পরীক্ষা করে বুঝতে হবে। তাহলে আমি একটা কাজ করি, আমি একটা বিশুদ্ধ লম্বা গাছ নিই প্রথমে, মানে আমি এখন বলে দিচ্ছি যেটা বিশুদ্ধ লম্বা গাছ। ঠিক আছে, তো পরে তুমি বুঝতে পারবে যে কেন এটা আমি বুঝতে পারলাম বিশুদ্ধ লম্বা গাছ। তার সাথে আমি টেস্টিং করবো, তো তাহলে আমি কি করবো, প্রচ্ছন্ন পিতা বা মাতাকে নেবো, তাহলে আমি প্রচ্ছন্ন পিতা বা মাতাকে নিচ্ছি। ঠিক আছে, তাহলে আমি কি করব, আমাদের একটা বিশুদ্ধ লম্বা গাছ আমি ধরো নিয়েছি। ঠিক আছে, তাহলে ক্যাপিটাল টি আর প্রচ্ছন্ন পিতা বা মাতা কি আমাদের স্মল টি, তাহলে এ দেবে এক রকমের গ্যামেট ক্যাপিটাল টি, এও দেবে এক রকমের গ্যামেট স্মল টি, তাহলে এই দুজন যখন যুক্ত হবে তখন কি হবে, ক্যাপিটাল টি স্মল টি। তাহলে একটা কথা ভেবে দেখো, এইটা হচ্ছে আমাদের পি জনু, এটা ছিল পি জনুর গ্যামেট, আর পি জনুর গ্যামেট তৈরি হলে মানে যদি মিলিত হয় তাহলে কি হবে, তখন হবে F1 জনু। তার মানে আমি যদি একটা বিশুদ্ধ লম্বা গাছ নিয়ে তার সাথে টেস্টিং করতে যেতাম, তাহলে যতগুলো আমি নতুন গাছ পেতাম অপত্য হিসেবে, তাদের 100% কিন্তু লম্বা হতো। অর্থাৎ 5 ফুটের এরকম যদি আমি বিশুদ্ধ লম্বা গাছ নিয়ে থাকতাম, তাহলে আমি অপত্য বংশে যতগুলো বীজ পেতাম, সেই বীজগুলোকে যখন পুঁততাম, তখন যে নতুন অপত্য উদ্ভিদগুলো তৈরি হতো প্রত্যেকে কিন্তু লম্বা হতো। তাহলে আমি একটা লম্বা গাছ নিলাম, ঠিক আছে, 5 ফুটের একটা গাছ নিলাম, তাকে আমি একটা 2 ফুটের গাছের সাথে সংকরণ ঘটালাম, যদি উৎপন্ন নতুন সমস্ত গাছগুলো 5 ফুটই বেরোয়, তার মানে আমি বুঝতে পারবো যে আমি যে গাছটাকে নিয়েছিলাম টেস্ট করার জন্য সেটা আমাদের বিশুদ্ধ লম্বা। কিন্তু এটাই যদি আমি বলি শঙ্কর লম্বার কথা, এটাই যদি আমি বলি কি শঙ্কর লম্বার কথা, তাহলে কি হবে কেসটা, ঠিক আছে, এটাই যদি আমি বলি শঙ্কর লম্বার কথা তাহলে কেসটা কি হবে, আমি সেটা বলতে চাইছি তোমাকে। ঠিক আছে,
তাহলে দেখো এবার আমি কি নিলাম, এবার আমি নিলাম শঙ্কর লম্বা, এটাও আমাদের 5 ফুটের গাছ, তাহলে আমি বুঝবো কি করে এটা শঙ্কর লম্বা। তাহলে দেখো এটাও আমাদের 5 ফুটের গাছ, কিন্তু আমি আপাতত ধরছি যে আমি তো এখন জানি যে এটা ক্যাপিটাল টি স্মল টি, তার সাথে আমি কি করলাম আমাদের প্রচ্ছন্ন পিতা বা মাতাকে নিলাম, অর্থাৎ স্মল টিকে নিলাম। তাহলে এটা কি, এটা হচ্ছে আমাদের পি জনু, ঠিক আছে। এবার আমাকে একটা কথা বলো, এই ক্যাপিটাল টি স্মল টি যদি এ হয়ে থাকে তাহলে এ কত রকমের গ্যামেট দিতে পারবে, ক্যাপিটাল টি এবং স্মল টি, কিন্তু এ কত রকমের গ্যামেট দিতে পারবে, স্মল টি। তাহলে আমাকে একটা কথা বলো, এই ক্যাপিটাল টি যদি এই স্মল টি এর সাথে যুক্ত হয় তাহলে কি হবে, ক্যাপিটাল টি স্মল টি, আর এই স্মল টি এর সাথে যুক্ত হলে স্মল টি। তার মানে দেখো আমাদের লম্বা গাছ বেরোলো কি আমাদের 50%, আর আমাদের খর্ব গাছ বেরোলো কত, খর্ব গাছ বেরোলো আমাদের 50%। তার মানে এটা আমাদের যদি পি জনু হয়, এটা যদি আমাদের গ্যামেট হয়, তাহলে এইটা আমাদের কি F1 জনু। অর্থাৎ তুমি 5 ফুটের গাছ নিলে, তাকে টেস্টিং করার জন্য আমি কি করলাম 2 ফুটের গাছের সাথে সংকরণ ঘটালাম। আমি দেখলাম নতুন যে গাছগুলো আসছে, মানে আমি বীজ তৈরি করলাম, বীজগুলোকে মাটিতে পুঁতলাম, গাছগুলো যখন বড় হলো আমি দেখলাম হাফ গাছ মানে 50% গাছ আমাদের লম্বা হচ্ছে, বাকি 50% গাছ আমাদের খর্ব হচ্ছে, অর্থাৎ 2 ফুটের হচ্ছে। 50% গাছ আমি দেখলাম 5 ফুটের হয়ে যাচ্ছে, 50% গাছ হয়ে যাচ্ছে আমাদের কি 2 ফুটের। তাহলে তখন আমি বুঝতে পারবো যে এটা কিন্তু শঙ্কর লম্বা। ক্লিয়ার হলো? তাহলে এই জন্য আমরা টেস্টিং করি, টেস্ট ক্রসের মাধ্যমে আমরা এটা বুঝতে পারি যে এই গাছটা কেমন, আমাদের বিশুদ্ধ লম্বা নাকি শঙ্কর লম্বা। বাইরে থেকে তো আমরা ফিনোটাইপ দেখতে পাবো, কিন্তু জিনোটাইপ কি করে বুঝবো, টেস্ট ক্রসের মাধ্যমে বুঝতে পারবো। আচ্ছা এরপর কি বলছে, এরপর বলছে আমাদের মানুষের ক্ষেত্রে লিঙ্গ নির্ধারণ পদ্ধতি তার নামটা কি, ঠিক আছে। দেখো মানুষের ক্ষেত্রে আমি যদি লিঙ্গ নির্ধারণের কথা বলি, তাহলে আমি যদি মহিলাদের কথা বলি, তাহলে মহিলাদের কথা আমি যদি বলি, তাহলে মহিলাদের কেমন থাকে, তাদের দেহকোষ বা আমাদের কি জনন মাতৃকোষ 44টা অটোজোম থাকে এবং তার সাথে এক্স এক্স থাকে, তাই তো। তাহলে এ যখন ডিম্বাণু দেবে মিওসিসের মাধ্যমে, এর যখন মিওসিস হবে, ঠিক আছে, জননমাতৃ কোষে, তাহলে কি হবে 22টা অটোজোম যাবে এবং এক্স এক্স থেকে কি যেতে পারবে, শুধু এক্স যেতে পারবে। তাহলে তাদের প্রকৃতি কিন্তু এক্স প্রকৃতির, মানে আমি যদি এর সেক্স মানে ক্রোমোজোমের কথা বলি তাহলে সেটা একরকমেরই ক্যাপিটাল এক্স, ঠিক আছে। কিন্তু আমি যদি ছেলেদের কথা বলি, তাহলে আমি বলেছি আগে অলরেডি 44টা অটোজোম, তার সাথে এক্স ওয়াই রয়েছে, তাহলে হয় এক্স যাবে নয় ওয়াই যাবে। তাহলে ছেলেদের ক্ষেত্রে কি এক্স অথবা ওয়াই কিন্তু আমাদের কি যেতে পারবে, আমাদের সেক্স ক্রোমোজোম যেতে পারবে, ঠিক আছে। যদি এক্স ওয়ালা শুক্রাণু হয় তাহলে তাকে আমরা বলি গাইনোস্পার্ম, গাইনো মেয়েদের জন্য ইউজ করা হয়, স্পাম মানে শুক্রাণু, অ্যান্ড্রো ছেলেদের জন্য ইউজ করা হয়, স্পাম মানে হচ্ছে শুক্রাণু, ঠিক আছে। আর যদি ওয়াই থাকে তাহলে তখন আমরা তাকে অ্যান্ড্রোস্পার্ম বলে থাকি। তাহলে আমি কি বলতে পারি, আমি বলতে পারি যে আমাদের পদ্ধতিটা হেটারোগ্যামেটিক মেল, ঠিক আছে, মেল পদ্ধতি। হেটারোগ্যামেটিক কেন, কারণ ছেলেদের যে আমাদের এই ট্রেডটা দেখছি তারা কিন্তু 2 রকমের গ্যামেট তৈরি করছে, মেয়েরা কিন্তু 1 রকমের গ্যামেট তৈরি করে, তাহলে মেয়েদেরকে বলা হয় হোমোগ্যামেট, ঠিক আছে, কারণ একই রকমের গ্যামেট তৈরি করে, কিন্তু ছেলেদেরকে বলা হয় হেটারোগ্যামেট। এবার লিঙ্গ নির্ধারণ তাহলে কার হাতে থাকছে, ছেলেদের হাতে, কারণ ছেলেরা 2 রকমের জিনিস দিতে পারবে, যদি ওয়াই দেয় তাহলে পুত্র সন্তান হবে, যদি এক্স দেয় তাহলে কন্যা সন্তান হবে। তাই ছেলেদের উপর কিন্তু নির্ভর করছে যে সন্তান সন্ততির লিঙ্গ কেমন হবে, তাই তো। তাহলে মেয়েদের জন্য কেমন আসে সেক্স ক্রোমোজোম, এক্স এক্স প্রকৃতির, আর ছেলেদের জন্য কেমন হয় এক্স ওয়াই, তাহলে এইটাকে আমরা বলে থাকি হেটারোগ্যামেটিক মেল পদ্ধতি। তাহলে এক্স 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 ওয়াই এটা হচ্ছে লিঙ্গ নির্ধারণ পদ্ধতি মানুষদের জন্য, ঠিক আছে। নামে কি ডাকি আমরা, হেটারোগ্যামেটিক মেল পদ্ধতি, ঠিক আছে, মেল মানে পুরুষ। তারপর কি বলছে, তারপর বলছে মানুষের অটোজোমাল প্রচ্ছন্ন জিন গঠিত বৈশিষ্ট্য কোনটা, ঠিক আছে। দেখো অটোজোমাল মানে দেহ ক্রোমোজোমে থাকা কোনো জিনের জন্য হবে, প্রচ্ছন্ন জিন, ঠিক আছে। সংযুক্ত কানেলতি, হ্যাঁ এটা ঠিক আছে, মুক্ত কানেলতি ঠিক নেই। হিমোফিলিয়া, না হিমোফিলিয়া হচ্ছে আমাদের এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন রোগ। তারপর হচ্ছে বর্ণান্ধতা একই, এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন রোগ, যদি আমি লাল সবুজ বর্ণান্ধতার কথা বলি। এবার অনেকেই দেখেছি, আমি যখন পরীক্ষাও নিচ্ছিলাম তোমাদের মধ্যে অনেকে গুলিয়ে ফেলেছে যে থ্যালাসেমিয়া অটোজোমাল নাকি আমাদের হিমোফিলিয়া অটোজোমাল। তো এটা মনে রাখার জন্য আমি একটা মজাদার জিনিস বলছি। দেখবে এমএস ধোনি অনেক রকমের গাড়ি চালাতে পারে, ট্র্যাক্টর চালাতে পারে, ঠিক আছে। এমএস ধোনির নিজস্ব ফার্ম হাউস রয়েছে, এমএস ধোনি 4 চাকা গাড়ি চালাতে পারে, ঠিক আছে। এমএস ধোনি একবার অটোর মতো একটা গাড়ি হয় যেটা ক্রিকেট ফিল্ডে ঢোকানো অ্যালাউড, তো ওটা নিয়ে একবার স্টেডিয়ামের মধ্যে সবাইকে চড়িয়ে ঘুরিয়েছিল, ঠিক আছে। তো এমএস ধোনি অটো ফটো সবকিছু চালাতে পারে, ঠিক আছে, মাল্টি ট্যালেন্টেড। তো তোমরা এরকম ভাবো যে এমএস ধোনিকে আমরা কি বলি, থালা বলি। তো থালা চালায় অটো, মানে চালাতে পারে অটো, ঠিক আছে। তো থালা অটো চালাতে পারে, তাহলে থালা থেকে থালাসেমিয়া, থ্যালাসেমিয়াটাকে থ্যালাসেমিয়া মনে রাখো। তাহলে থালা থ্যালাসেমিয়া চালায়, মানে সরি থ্যালাসেমিয়া রোগের জন্য দায়ী থ্যালাসেমিয়া। তাহলে কি অটো, মানে থালা কি অটো চালাতে পারে, তাহলে অটো, তাহলে থালা অটো, তাহলে থ্যালাসেমিয়া অটোজোমাল রোগ, মনে থাকবে। থালা অটো চালাতে পারে তাহলে থালা থেকে থ্যালাসেমিয়া, আর অটো চালাতে পারে তাহলে অটো থেকে অটোজোমাল, ঠিক আছে। তাহলে থ্যালাসেমিয়া কিন্তু অটোজোমাল, তাহলে অটোমেটিকলি আমাদের কি হিমোফিলিয়াটা এক্স ক্রোমোজোম বাহিত হয়ে যাবে, ঠিক আছে। কারণ তোমাদের সিলেবাসে অটোজোমাল প্রচ্ছন্ন রোগ দুটোই আছে, একটা হচ্ছে থ্যালাসেমিয়া, একটা হচ্ছে অ্যালবিনিজম, ঠিক আছে। তারপর বলছে মেন্ডেলের দ্বিসংকর জননে F2 জনুতে কতগুলি বিশুদ্ধ বা সমসংকর অপত্য তৈরি হয়। প্রশ্নটার অপশন ভুল ছিল, বলছে মেন্ডেলের দ্বিসংকর জননে F2 জনুতে কতগুলি বিশুদ্ধ বা সমসংকর অপত্য উৎপন্ন হয়। দেখো যেহেতু আমাকে মেন্ডেলের পরীক্ষা বলছে, তাহলে আমি একটা কাজ করি, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই, অর্থাৎ হলুদ আমি ধরে নিচ্ছি, ঠিক আছে। আমরা জানি যে বীজের রং আমরা হলুদকে কিন্তু কি করি, আমাদের প্রকট ধরি।
তাহলে ঠিক আছে। এবং তার সাথে আমি কুঞ্চিত বৈশিষ্ট্য আবার গোলাকার বৈশিষ্ট্য ওইগুলো ধরলাম, অর্থাৎ বীজের আকার আকৃতি, তার মধ্যে আমাদের ক্যাপিটাল আর কি হয়, রাউন্ড বা আমাদের গোলাকার হয়, এটা আমাদের প্রকট বৈশিষ্ট্য। তাহলে এটা নিশ্চয়ই একটা আমাদের কি বিশুদ্ধ। ঠিক আছে, তাহলে এটা একটা বিশুদ্ধ আমাদের কি বা সমসংকর অপত্য। আর কি হতে পারে, ক্যাপিটাল ওয়াই মানে আমাদের হলো এটা হলুদ, এবং তার সাথে স্মলার অর্থাৎ কুঞ্চিত, তাহলে এটাও তো হলো আমাদের নাকি বিশুদ্ধ, মানে কি একই হতে হবে, প্রকট বা প্রচ্ছন্ন সেটা তো ম্যাটার করে না। তারপর আমাকে বলছে একটা কাজ করি, আমি এটাকে স্মল বাই করে দিই, অর্থাৎ সবুজ করে দিই। তার সাথে থাকলো ক্যাপিটাল আর, তার মানে এটা কি হয়ে গেল, সবুজ গোলাকার, তাহলে এটাও আমার বিশুদ্ধ হবে। আবার সবুজ আর কুঞ্চিতও তো হতে পারতো, তাহলে এটাও আমাদের কি হবে, এটাও বিশুদ্ধ হবে। তাহলে আমাকে একটা কথা বলো, যে আমাদের এইটা তো হোমোজাইগাস কন্ডিশন, তার মানে এক, এটা আমাদের হোমোজাইগাস কন্ডিশন, তার মানে এক, তাহলে 1 গুণ 1 এই কতগুলো পরিমাণে তৈরি হবে, একটা। একইভাবে এটা কি হবে, এটাও আমাদের এক, এটাও আমাদের এক, কারণ সব হোমোজাইগাস তো, তাহলে কি হবে, এক হবে। তার মানে প্রত্যেকে কিন্তু একটা করেই তৈরি হবে, ঠিক আছে, আমি যে শর্টকাট শিখেছিলাম সেইটা আমি এখন বলছি। তাহলে প্রত্যেকে কিন্তু একটা করেই তৈরি হবে, প্রত্যেকে কি হবে, একটা করেই তৈরি হবে। তুমি চাইলে দ্বিসংকর জনন করো, করে তার চেকার বোর্ড বানাও, চেকার বোর্ড বানিয়ে ছক থেকে দেখো, একটা করেই কিন্তু তৈরি হবে। তাহলে এই চারটে বাদ দিয়ে আর কোনো কি আমাদের বিশুদ্ধ বা সমসংকর তৈরি হবে, হবে না। ধরো তুমি এটাকে ক্যাপিটাল আর স্মল আর করলে, তাহলে এটা কি বিশুদ্ধ হলো, হলো না, এটাই তো এসে খারিজ হয়ে গেল। আবার ধরো তুমি এখানটায় ওয়াই ক্যাপিটাল আর স্মল আর করলে, হবে, হবে না, কারণ এখানে এসে খারিজ হয়ে যাবে। তাহলে আমাকে বিশুদ্ধ করতে গেলে আমাকে কিন্তু দুটো লোকাসেই বিশুদ্ধ রাখতে হবে, তাই তো। তার মানে দুটো যে লোকাস, সেই উভয় লোকাসে আমাকে কি করতে হবে, উভয় লোকাসেই আমাকে একই রকমের অ্যালিল রাখতে হবে, তাই তো। তাহলে এই চারটে বাদ দিয়ে আর কোনো কম্বিনেশন হবে না। তাহলে এইটা একটা থাকলো, এটা একটা থাকলো, এটা একটা থাকলো, এটা একটা থাকলো, মোট 4 রকম একটা একটা করে আছে, তাহলে কতগুলো থাকবে, মোট আমাদের থাকবে 4টে। তাহলে এখানে এটার উত্তর হবে 4, ঠিক আছে। কোশ্চেন কি বলছে, দুটো সংকর লম্বা উদ্ভিদের মধ্যে সংকরায়ন ঘটালে F1 অপত্য জমিতে কত প্রকার জিনোটাইপ যুক্ত উদ্ভিদ পাওয়া যাবে। তোমরা একটু ট্রাই করো, করছো তো ট্রাই, আশা করি কিন্তু করছো, ঠিক আছে, ঘুমিয়ে পড়ো না জানো ক্লাস করতে করতে। আর ক্লাসটা ট্রাই করো যে শেষ অব্দি করা, ঠিক আছে, অনেকগুলো কোশ্চেন আমি নিয়ে এসেছি তোমাদের জন্য, শেষের দিকে অনেক ভালো ভালো কোশ্চেনও আছে। তাও বলছে দুটি সংকর লম্বা, মানে এগুলো ইম্পর্টেন্ট, বাট সেগুলো খুব ভালো প্রশ্ন। দুটি সংকর লম্বা উদ্ভিদের মধ্যে সংকরায়ন ঘটালে, সংকর লম্বা উদ্ভিদ, তাহলে একটা ক্যাপিটালটি তার সাথেই আর একটা করাতে হবে, কারণ বলেছে দুটো সংকর লম্বা উদ্ভিদের মধ্যে সংকরায়ন। তাহলে ক্যাপিটালটি স্মল টি কেমন গ্যামেট দিতে পারবে, ক্যাপিটালটি স্মল টি এর মতো, বোঝা গেল। এরকমই গ্যামেট দিতে পারবে, এও কি একই রকম গ্যামেট দিতে পারবে, ক্যাপিটালটি স্মল টি। তাহলে আমাকে একটা কথা বলো, আমার যদি ক্যাপিটালটি এর সাথে যুক্ত হয়, তাহলে কি হবে, ক্যাপিটালটি তাহলে কেমন হবে, লম্বা হবে। এই ক্যাপিটালটি যদি এই স্মল টি এর সাথে যুক্ত, তাহলে ক্যাপিটালটি স্মল টি, তাহলে এটাও লম্বা হবে। এই স্মল টি যদি এই ক্যাপিটাল টি এর সাথে যুক্ত হয়, তাহলে এটাও কি হবে, এটাও আমাদের লম্বা হবে। এই স্মল টি যদি এই স্মল টি এর সাথে যুক্ত হয়, তাহলে এটা কি হবে, এটা আমাদের খর্ব হবে। বোঝা গেছে। বলছে আমাদের কত প্রকার জিনোটাইপ যুক্ত উদ্ভিদ পাওয়া যাবে, কত প্রকার জিনোটাইপ, তাহলে হয় আমি ক্যাপিটাল টি পাবো, নয় ক্যাপিটাল টি স্মল টি পাবো, নয় স্মল টি পাবো, তাহলে কি 3 প্রকারের জিনোটাইপ পাবো আমি। F1 জন্য বলেছে তো, এটাই তো F1 জন্য, ঠিক আছে। তাহলে এটা আমাদের পি জনুর গ্যামেট এগুলো, আর পি জনুর গ্যামেটটা মিলিত হওয়ার ফলে যেগুলো তৈরি হয়েছে সেগুলো কি আমাদের F1 জনু, ঠিক আছে। F1 জনু F2 জনু একটুখানি কিন্তু ভালো করে দেখে নেবে। তারপর বলছে প্রকট ও প্রচ্ছন্ন গুণগুলি মিশ্রিত না হয়ে গ্যামেট গঠনকালে পরস্পরের থেকে পৃথক হয়ে যায়, এটা কোন সূত্র, পৃথকীভবন সূত্র। আমরা পৃথকীভবন সূত্র এটাই তো পড়ি যে প্রকট আর প্রচ্ছন্ন বৈশিষ্ট্য যখন এরকম ক্যাপিটাল আর স্মলার থাকে, এটা কিন্তু মিশে যায় না, বরং এ আবার ফার্দার কিন্তু ক্যাপিটাল আর স্মলার গ্যামেট তৈরি করতে পারে, অর্থাৎ তখন কিন্তু আবার পৃথক হয়ে যেতে পারে, ঠিক আছে। তাহলে এটা কি হবে, এটা হবে আমাদের পৃথকীভবন সূত্র। এটা মেন্ডেলের বংশগতির প্রথম সূত্র আমাদের সিলেবাস অনুযায়ী, ঠিক আছে। আচ্ছা, যখন পরবর্তীকালে এনসিইআরটি পড়বে তখন আবার দেখবে প্রকটতার সূত্রকে ওরা নাম্বার 1 ধরে, তারপর এই পৃথকীভবন সূত্র 2 নম্বর, আর স্বাধীন সঞ্চালন সূত্র 3 নম্বর। কিন্তু আমাদের বইগুলোতে, টেক্সট বুকগুলোতে মেন্ডেলের প্রথম সূত্র ধরা হয় হচ্ছে পৃথকীভবনকে, এবং মেন্ডেলের দ্বিতীয় সূত্র ধরা হয় হচ্ছে স্বাধীন সঞ্চালন সূত্রকে, ঠিক আছে। পৃথকীভবন সূত্র কোথা থেকে আসে, আমাদের এক সংকর জনন থেকে, আর স্বাধীন সঞ্চালন সূত্র কোথা থেকে আসে, আমাদের দ্বিসংকর জনন থেকে। যা যা বলে দিচ্ছি এর বাইরে কিচ্ছু আসবে না, ঠিক আছে, জাস্ট চোখ কান বুঝে যা যা বলছি সেগুলো করে যাও। আর যে টেস্ট দিতে বলছি টেস্টটা দাও, কারণ টেস্ট দেওয়াটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, তারপরে চলো নেক্সট কোয়েশ্চেন করা যাক। একই প্রজাতিভুক্ত জীবদের আকার, প্রকৃতি, ব্যবহারগত পার্থক্য হলো, দেখো একটা জীবের প্রজন্ম থেকে অন্য জীবের প্রজন্ম, মানে অন্য প্রজন্মে জীবের বিভিন্ন বংশগত বৈশিষ্ট্যের সাদৃশ্য যাওয়ার ঘটনাকেই আমরা কি বলে থাকি, বংশগতি বলি, তাই তো। আর যে বৈশিষ্ট্যগুলো এরকম ভাবে যেতে পারে তাদেরকে আমরা বংশগত বৈশিষ্ট্য বলি। আর তাদের মধ্যে যে পার্থক্য দেখতে পাই, প দিয়ে পার্থক্য, প দিয়ে প্রকরণ, তাহলে পার্থক্যটাকে আমরা বলে থাকি প্রকরণ বা ভ্যারিয়েশন, তাহলে এটা কি হবে, ভ্যারিয়েশন বা প্রকরণ, ঠিক আছে। তারপরে প্রশ্ন 30 নম্বর প্রশ্ন, আর 10টা প্রশ্ন বাকি আছে, আর ওই 10টা প্রশ্ন খুব ভালো প্রশ্ন, ঠিক আছে, আমার বানানো নিজের থেকে। বলছে জীবের চরিত্রের জিনগত বৈশিষ্ট্যের প্রকাশকে বলা হয়, জীবের চরিত্রের জিনগত বৈশিষ্ট্যের প্রকাশ। জীবের চরিত্র মানে কি, বাহ্যিক চরিত্রের কথা বলছে, অর্থাৎ ফিনোটাইপের কথা বলছে। ফিনোটাইপের জিনগত বৈশিষ্ট্যের প্রকাশ, অর্থাৎ ফিনোটাইপের জিনোটাইপের কথা বলছে, তাহলে এটা কি হবে, জিনোটাইপের কথা বলছে, আর কিছু না, খুবই ইজি কোয়েশ্চেন এগুলো, ঠিক আছে, জাস্ট ল্যাঙ্গুয়েজ একটু ঘুরিয়ে দিচ্ছে।
জীবের চরিত্রের কথা বলছে, তার মানে বৈশিষ্ট্যের কথা বলছে, তার জিনগত বৈশিষ্ট্যের প্রকাশ। তাহলে জিনগত বৈশিষ্ট্য কিভাবে প্রকাশ করতে পারি? ক্যাপিটাল টি ক্যাপিটাল টি ক্যাপিটাল টি স্মল টি স্মল টি স্মল টি, এগুলো তো, তাই তো। আর চরিত্র বলছে মানে কি? চরিত্র মানে হচ্ছে লম্বা নাকি খাটো, এগুলো, ঠিক আছে। আচ্ছা, এবার খুব ভালো ভালো প্রশ্ন আমার নিজের বানানো। বলছে লাল ও সাদা সন্ধ্যামালতী ফুলের মিলনে F1 জনুতে গোলাপি ফুল উৎপন্ন হলো। ভালো কথা। এখানে একটি গোলাপি ফুলের সাথে আর একটা সাদা ফুলের পরাগ মিলন ঘটালে অপত্য জনুতে ফিনোটাইপ কেমন হবে? তাহলে আমাকে বলছে গোলাপি ফুলের সাথে সাদা ফুল করছি আমি, তাহলে গোলাপি ফুল কেমন হয়? ক্যাপিটাল আর ক্যাপিটাল ডাব্লু, ঠিক আছে। আর সাদা ফুল কেমন হয়? ডাব্লু ডাব্লু, ক্যাপিটাল ধরো স্মল ধরো, তোমার ব্যাপার, ঠিক আছে। এখানে তো প্রকট প্রচ্ছন্নের বিষয় নেই, তাই জন্য আমরা সবই ক্যাপিটালে ধরে নিই, ঠিক আছে। তাহলে ক্যাপিটাল আর ক্যাপিটাল ডাব্লু, ক্যাপিটাল ডাব্লু ক্যাপিটাল ডাব্লু, এইটা কি? এটা হচ্ছে আমাদের গোলাপি, এটা হচ্ছে আমাদের সাদা। তাই আমাকে বলেছে যে গোলাপির সাথে আমাকে সাদা ফুলের সংকরায়ন ঘটাতে হবে। পরাগ মিলন বলছে মানে কি? সংকরায়নই ঘটাতে বলছে, ঠিক আছে। এবার আমাকে একটা কথা বলো, এই ক্যাপিটাল আর ক্যাপিটাল ডাব্লু কি কি রকম গ্যামেট দিতে পারবে? ক্যাপিটাল আর ক্যাপিটাল ডাব্লু। আর এই ডাব্লু ডাব্লু কি করবে? একরকমেরই গ্যামেট দিতে পারবে। তাহলে এইটা হচ্ছে আমার প্রশ্ন মতে পিজনু, এইটা হচ্ছে পিজনুর গ্যামেট, তাই তো। এটা হচ্ছে গ্যামেট। এইবার আমাকে বলেছে অপত্য জনুতে যেতে, তাহলে এদেরকে মিলাতে হবে। তাহলে এই গ্যামেটটা যদি এর সাথে মিলিত হয় তাহলে কি হবে? আর ডাব্লু, তাহলে কি হবে? তাহলে কিন্তু হবে আমাদের গোলাপি, তাহলে কি হবে? আমাদের গোলাপি। আর এই ডাব্লু যদি ডাব্লুর সাথে মিলিত হয় তাহলে কি হবে? ডাব্লু ডাব্লু, তার মানে কি হবে? তাহলে হবে আমাদের সাদা। তাহলে দেখো আমাদের 50% হচ্ছে গোলাপি আর 50% হয়ে যাচ্ছে আমাদের সাদা। বোঝা গেল? আমাকে একটা কথা বলো, এটা কি টেস্ট ক্রস নয়? সত্যি বলতে এটাকে টেস্ট ক্রস যদিও বলা উচিত না, কারণ এখানে তো প্রকট প্রচ্ছন্নের বৈশিষ্ট্য নেই, ঠিক আছে। তাহলে টেস্ট ক্রস বলতে পারো না, দেখে টেস্ট ক্রস মনে হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা তো প্রকট প্রচ্ছন্নের ব্যাপার নেই এখানে, কারণ এটা তো আমি লাল সাদা সন্ধ্যা মালতী ফুলের কথা বলছি। এখানে তো আমাদের কি হচ্ছে? এখানে আমাদের মানে প্রকট প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কাজ করছে না, তাহলে এটাকে আমি প্রচ্ছন্ন পিতামাতা তো বলতে পারবো না, ঠিক আছে। তো সেই লজিক থেকে কিন্তু এটাকে আমি টেস্ট ক্রস বলতে পারি না, কিন্তু এটা টেস্ট ক্রসের ফরম্যাটে, ঠিক আছে, এরকম বলতে পারি। তাহলে কি হবে? এটা দেখো আমাদের এখান থেকে কি আসবে, বলছে অপত্য জনুতে ফিনোটাইপের অনুপাত কত? ফিনোটাইপের অনুপাত তাহলে কত হবে? 1:1 হবে নিশ্চয়ই, তাই তো। 1:1 হবে। যখনই টেস্ট ক্রস টাইপের বা টেস্ট ক্রসের দেখবে ফরম্যাট চাইছে, তখন বুঝতে যাবে যে 1:1 অনুপাত হবে এক সংকর জননের জন্য, আর দ্বিসংকর জনন হলে 1:1:1:1 আসবে, ঠিক আছে। তাহলে কি হবে? এটা হচ্ছে খ, কারণ এটা টেস্ট ক্রসের ফরম্যাটেই রয়েছে, ঠিক আছে। আচ্ছা, তারপর কি বলছে? তারপর বলছে হচ্ছে আমাদের একটি দম্পতির পরপর 3টি কন্যা সন্তান রয়েছে, তাদের চতুর্থ সন্তান পূর্ণ হওয়ার এবং সেই পুত্রের দেহে পিতার কাছ থেকে এক্স ক্রোমোজোম আসার সম্ভাবনা কত? দেখো, বলছে চতুর্থ সন্তান পুত্র হওয়ার, তাহলে পুত্র হওয়ার সম্ভাবনা সেই একই, চতুর্থবার নতুন একটা ইভেন্ট, নতুন করে শুক্রাণু ডিম্বাণু আমাদের কিন্তু মিলিত হবে, তাহলে সেই 50% চান্সই কিন্তু আছে পুত্রের জন্মানোর। বলছে সেই পিতার কাছ থেকে তাহলে এক্স ক্রোমোজোম আসার সম্ভাবনা কত? পুত্রের কাছে কি পিতার কাছ থেকে এক্স আসে? না, মাতার কাছ থেকে এক্স আসে, পিতা তো ওয়াই দেবে, তাহলেই তো পুত্র হবে। তাহলে 0% চান্স আমাদের, 0% চান্স কার? অফ এক্স ক্রোমোজোম, অফ এক্স ক্রোমোজোম। তাহলে এক্স ক্রোমোজোম আসার চান্স 0%। পিতা কেন এক্স ক্রোমোজোম দিতে যাবে? পিতা এক্স দিলে তো আমাদের কি হবে? কন্যা সন্তান হয়ে যাবে। পিতা ওয়াই দিলে তবেই তো পুত্র সন্তান হয়, তাই তো। তাহলে আমাকে কি বলতে হবে? আমাকে বলতে হবে পুত্র হওয়ার সম্ভাবনা তো 50%, তাহলে এই যে 50%, আর এক্স ক্রোমোজোম আসার সম্ভাবনা হচ্ছে আমাদের 0%। বোঝা গেল? এটা যদি মেয়ে বলতো তাহলে তখন আমি বলতাম 100%, কারণ বাবা নিশ্চয়ই এক্স দিচ্ছে জন্যই মেয়ে হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তারপর কি বলছে? তারপর বলছে কোনো একটি উদ্ভিদের জিনোটাইপ হলো AABBCC, বলছে কতগুলো গ্যামেট তৈরি করতে হবে, তাই তো বলে দিয়েছে দেখো মেন্ডেলের দ্বিতীয় সূত্র অনুযায়ী। তাহলে এটা তোমরা করতে পারবে, ক্যাপিটাল এ ক্যাপিটাল স্মল এ, ক্যাপিটাল বি স্মল বি, ক্যাপিটাল সি স্মল সি, তাই তো। তাহলে এই একটা হেটেরোজাইগাস, এই একটা হেটেরোজাইগাস, এই একটা হেটেরোজাইগাস, তাহলে 3টে হেটেরোজাইগাস কন্ডিশন, তাহলে 2⁻³ অর্থাৎ 8 রকমের কিন্তু আমি গ্যামেট পাবো। এখানে তোমাকে গ্যামেট বার করে দিতে বলবে না, শুধু বলবে যে কত রকমের গ্যামেট আছে, ঠিক আছে। তাহলে 8 রকমের গ্যামেট কিন্তু আমি এখান থেকে তৈরি করতে পারবো। কন্ডিশনস অ্যাপ্লাইড, স্বাধীন সঞ্চরণ সূত্র কিন্তু অ্যাপ্লাই হতে হবে, লিঙ্কেজের কন্ডিশন কিন্তু হলে চলবে না, ওটা কিন্তু স্বাধীন সঞ্চরণ সূত্রের ব্যতিক্রম। বলছে একটি বাগানে 100টি মটর গাছ রয়েছে, ভালো কথা। তার মধ্যে 75টা লম্বা, 25টা বেটে, অর্থাৎ আমাদের লম্বা কতগুলো? লম্বা হচ্ছে আমাদের 75টা, তাই তো। লম্বা কতগুলো? লম্বা হচ্ছে 75টা। আর বেটে কতগুলো? বেটে হচ্ছে আমাদের মাত্র 25টা। তাহলে অনুপাতটা কত হচ্ছে? 25 দিয়ে ভাগ করো, 3×25=75, আর 25কে 25 দিয়ে ভাগ করলে 1, তার মানে অনুপাতটা আসছে 3:1। তাহলে আমাকে বলছে নিচের, বলছে যদি ক্যাপিটালটি লম্বা আর স্মলটি বেটে বৈশিষ্ট্যের জন্য দায়ী হয়, তাহলে গাছগুলোর পিতৃমাতৃ অর্থাৎ তাদের জনুর জিনোটাইপ কি কি ছিল? মানে এই যে এটা, এটা কাদের অনুপাত? এটা হচ্ছে এদের F1 জনুর অনুপাত। এটা কি? এটা হচ্ছে F1 জনুর অনুপাত। তা আমাকে বলছে পি জনু কেমন ছিল, তাহলে করে করে দেখতে হবে। তো দেখো এখান থেকে আমি এইটা করে দেখি তো একটু, একটা আমার মনে হচ্ছে যে এটা ঠিক হয়ে যাবে। দেখো ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি, একটু করে দেখি। দেখো এইটা হলে কি হবে? ক্যাপিটাল টি স্মল টি এগুলো গ্যামেট হবে, এরও একই ক্যাপিটাল টি আর নাহলে স্মল টি, এটাই গ্যামেট হবে। তাহলে এটাকে আমি যদি পি জনু কনসিডার করি, আমি ধরে চলছি যেটা হয়তো আমাদের পি জনু আকাঙ্ক্ষিত, এটা হচ্ছে গ্যামেট। এবার ক্যাপিটাল টি এর সাথে মিলিত হলে কি হবে? লম্বা। ক্যাপিটাল টি স্মল টি এর সাথে যুক্ত হলে কি হবে?
লম্বা, স্মল টি ক্যাপিটাল টি এর সাথে গেলে কি হবে, লম্বা, স্মল টি এর সাথে গেলে কি হবে, তাহলে হবে আমাদের খাটো। একটা কথা ভালো করে লক্ষ্য করে দেখো তো, তিনটে লম্বা পেলাম, একটা খাটো পেলাম, অর্থাৎ অনুপাত কত, 3:1, আর এটাই তো আমাদের F1 জনু, তাই তো? তাহলে আমাকে তো তাই দিয়েছিল, আমাকে বলেছিল যে 3:1 অনুপাত আছে, তাহলে এদের পিতামাতাকে, আমি তো করে দেখলাম যে পিতামাতা হচ্ছে ক্যাপিটাল টি ক্যাপিটাল টি ক্যাপিটাল টি ক্যাপিটাল টি, সরি ক্যাপিটাল টি স্মল টি ক্যাপিটাল টি স্মল টি, তাহলে নিশ্চয়ই এরা পিতামাতা হলে তবেই 3:1 অনুপাত আসে, বাকিগুলো করে দেখো আসবে না। ঠিক আছে, বাকিগুলো তোমরা করে দেখতে পারবে তো, আমি একটা করে দেখাচ্ছি। দেখো এটা যেমন দেওয়া আছে ক্যাপিটাল টি ক্যাপিটাল টি ক্যাপিটাল টি স্মল টি, ঠিক আছে, তাহলে কি হবে দেখো, এ ক্যাপিটাল টি দেবে, এ ক্যাপিটাল টি দেবে, এ কি দিতে পারবে, এ ক্যাপিটাল টি দিতে পারবে, এ স্মল টি দিতে পারবে, তাহলে ক্যাপিটাল টি লম্বা হলো, একটা লম্বা, ক্যাপিটাল টি স্মল টি লম্বা হলো, ক্যাপিটাল টি লম্বা হলো, ক্যাপিটাল টি স্মল টি লম্বা হলো, তাহলে তো পুরো 100% লম্বা, তাহলে তো সবাই লম্বা হওয়ার কথা ছিল, তাহলে 100টা গাছের মধ্যে 100টা গাছই লম্বা হওয়ার কথা ছিল, ঠিক আছে, তাহলে এইটা কিন্তু হবে না, তার মানে নিশ্চয়ই আমাদের প্রশ্নে যে পি জনু চাইছে সেটা কিন্তু এটা না, বোঝা গেল? এরকম ভাবে আমাকে চেক করে দেখতে হবে। তো চেক করে আমি দেখলাম যে আমাদের এই যে অপশন নাম্বার বি সেটা কিন্তু আমাদের কারেক্ট, তার মানে এটাই নিশ্চয়ই আমাদের আকাঙ্ক্ষিত পি জনু, যেটা আমাদেরকে প্রশ্নে চাইছে, বোঝা গেল? আচ্ছা, তারপর কি কোয়েশ্চেন ভালো লাগছে? এগুলো সব আমার নিজের বানানো, এই যে লাস্ট 10টা কোয়েশ্চেন, আগেরগুলো বানানো ছিল, বাট আগেরগুলো দেখবে ওগুলো স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন, ওগুলো তুমি রায়ন মার্টিনের সহায়িকাতেও পেতে পারবে, তুমি অন্যান্য বইতেও পেতে পারবে, ওগুলো প্রচলিত প্রশ্ন, ওগুলো আমি ক্লেম করতে পারবো না যে আমার নিজস্ব বানানো, ওই কোয়েশ্চেনগুলো সবাই করায়, এই কোয়েশ্চেনগুলো আমার ডেডিকেটেডলি নিজের বানানো, নিজের মাথা থেকে বানানো, ঠিক আছে, এই লাস্টের 10টা কোয়েশ্চেন। তারপর হচ্ছে মেন্ডেলের পরীক্ষায় একটি লম্বা মটর গাছের ফিনোটাইপ দেখে সেটা হোমোজাইগাস নাকি হেটেরোজাইগাস তা বাইরে থেকে বোঝা যাচ্ছিল না, এটা নিশ্চিতভাবে জানার জন্য ওই গাছটির সাথে নিজের কোন জিনোটাইপ যুক্ত গাছের সংকরায়ন করা সব থেকে বিজ্ঞানসম্মত এবং উপযুক্ত। আমি তো তোমাকে অলরেডি বোঝালাম যে কেউ ক্যাপিটাল টি নাকি ক্যাপিটাল টি স্মল টি এটা বোঝার জন্য কি করতে হবে, টেস্ট ক্রস করতে হবে, এটার জন্য কি করতে হবে, টেস্ট ক্রস করতে হবে, টেস্ট ক্রস করা মানে কি, প্রচ্ছন্ন পিতা বা মাতার সাথে কিন্তু আমাকে সংকরায়ন ঘটাতে হবে, তাহলে কার সাথে করাতে হবে সংকরায়নটা, স্মল টি এর সাথে, বোঝা গেল আমার কথাটা? আচ্ছা, অলরেডি আমি করে দেখেছি, যদি 50, এই যে এটা আমি অলরেডি করে দেখেছিলাম, তো ধরো বিশুদ্ধ লম্বা থাকলো, আমি বুঝতে পারছি না যে বিশুদ্ধ লম্বা নাকি সংকর লম্বা গাছগুলো, তাহলে আমি এদের সংকরণ ঘটালেই বুঝতে পারবো, যেই আমি বিশুদ্ধ লম্বার সাথে যদি সংকরণ ঘটিয়ে ফেলতাম তাহলে ক্যাপিটাল টি স্মল টি, তার মানে 100% কিন্তু আমার সব F1 জন্মর যে গাছগুলো, মানে নতুন যে অপত্য হবে তারা সবাই লম্বা হবে, 5 ফুটের গাছ নিয়ে তার সাথে আমি একটা 2 ফুটের গাছের সংকরণ ঘটিয়েছি, সব গাছগুলো 5 ফুটই হয়েছে নতুন করে, তাই তো? তাহলে তখন আমি বুঝবো যে নিশ্চয়ই এটা আমাদের বিশুদ্ধ ছিল। কিন্তু যদি সংকর হয় তাহলে কি হবে, ক্যাপিটাল টি স্মল টি, তাহলে এইটা লম্বা হবে, কিন্তু এটা হবে আমাদের কি, খাটো। তাহলে আমাদের ধরো 100টা গাছ নতুন করে তৈরি হয়েছে, তার মধ্যে 50টা গাছ লম্বা, 50টা গাছ যেই আমি দেখবো খাটো, তার মানে আমি বুঝে যাবো যে এটা কিন্তু আদৌ বিশুদ্ধ লম্বা ছিল না, এটা বরং সংকর লম্বা ছিল। তাহলে কারুর জিনোটাইপ জানার জন্য আমাকে টেস্ট ক্রস করাতে হয়, আর টেস্ট ক্রসে আমরা সবসময় প্রচ্ছন্ন পিতা বা মাতার সাথে কিন্তু ক্রসটা ঘটাই। এখানে যে স্মল টি আছে মানে সবসময় স্মল টি থাকবে তেমন কোনো ব্যাপার নেই। ধরো তোমাকে বললো যে অপশানে এটা আছে, তোমাকে বললো যে এর মধ্যে কোনটা টেস্ট ক্রস, তাহলে তুমি কি করে দেখবে, তুমি শুধু দেখবে যে কোথায় প্রচ্ছন্ন পিতা বা মাতা আছে, দেখো প্রচ্ছন্ন পিতা বা মাতা আছে, প্রচ্ছন্ন পিতা বা মাতা আছে, প্রচ্ছন্ন পিতা বা মাতা আছে, এখানে তো নেই, তাহলে এইগুলো টেস্ট ক্রস হতে পারে, তাহলে এইটা টেস্ট ক্রস ঠিক আছে, এইটাও টেস্ট ক্রস ঠিক আছে, টেস্ট ক্রস মানে টেস্টিং করার জন্য, তোমাদের বইতে বলা থাকে যে F1 শঙ্করের সাথে শুধুমাত্র করলে সেটা টেস্ট ক্রস, বাট অ্যাকচুয়ালি এটাকেও টেস্ট ক্রস আমরা ধরেই নিই, ঠিক আছে, এটা একটা স্ট্যান্ডার্ড ডেফিনেশন, বিভিন্ন বইতে এটা লেখা থাকে যে F1 এ যে শঙ্করটা আসছে তার সাথে আমরা আবার যখন আগের জনের ক্রস ঘটিয়ে দিই তখন সেটাকে আমরা টেস্ট ক্রস বলি, এটা স্ট্যান্ডার্ড লেখা থাকে আমি মানছি, বাট এটাকেও আমরা টেস্ট ক্রস হিসেবে গণ্য করে দিই, ঠিক আছে, বাট তোমরা এটাই বেশি অপশনে পাবে, ঠিক আছে, যেহেতু আমাদের বইতে এগুলোই বেশি দেওয়া থাকে। এটা দেখো এখানে তো দুটোই আমাদের প্রচ্ছন্ন পিতামাতা হয়ে গেলো, তাহলে এটা তো হবে না, আর হচ্ছে এটা, আচ্ছা এখানে তো আমি দিইনি, তাহলে এটা তো হবেই না, এটা আমাদের আউট ক্রস হতে পারে, কারণ আমি এখানে কি প্রকট বৈশিষ্ট্যের সাথে করাচ্ছি, ঠিক আছে। অ্যাকচুয়ালি এগুলো কি করার জন্য কাজে লাগে, তোমার এরকম থিওরি করার জন্য তো কাজে লাগে না, আমরা এইভাবে সত্যি সত্যি দেখতাম, মানে মেন্ডেল কি করে সব জিনিসগুলো আবিষ্কার করলো যে কেউ বিশুদ্ধ কেউ সংকর, তিনি এইভাবেই এক্সপেরিমেন্ট করে করে দেখেছিলেন যে 5 ফুটের সাথে 2 ফুটের গাছ আমি সংকরণ ঘটালাম, আবার এবার দেখছি কখনো কখনো আমাদের সব গাছগুলো 5 ফুট তৈরি হচ্ছে, আবার অন্য কোনো স্যাম্পেলে 5 ফুটের সাথে 2 ফুটের গাছ যেই সংকরণ ঘটালো মেন্ডেল, তখন দেখলো যে কিছু গাছ আমাদের 50% দেখা যাচ্ছে লম্বা হচ্ছে আর 50% গাছ আমাদের খাটো হয়ে যাচ্ছে, তখন তিনি বুঝতে পারলেন যে নিশ্চয়ই একজন আমাদের বিশুদ্ধ আছে একজন আমাদের খাটো আছে, তো তারপর ধীরে ধীরে এইসব জিনিসগুলোর নাম দেওয়া হলো টেস্ট ক্রস ব্যাক ক্রস, বইতে টেস্ট ক্রস বলতে এটাই দেওয়া থাকে, ঠিক আছে, তোমাদের অপশনেও এটাই আসবে, ঠিক আছে, কারণ এটা স্ট্যান্ডার্ড ডেফিনেশন হিসেবে আমরা ধরে রাখি। আচ্ছা তারপর কি বলছে, তারপর বলছে হচ্ছে আমাদের বর্ণান্ধতা বা হিমোফিলিয়ার মতো জিনগত রোগগুলো পুরুষ থেকে সরাসরি তার পুত্রে সঞ্চারিত হয় না, বরং একটা নির্দিষ্ট নিয়মে প্রজন্ম থেকে প্রজন্মে বাহিত হয়। এই ক্রিস ক্রস উত্তরাধিকারের ক্ষেত্রে জিন সঞ্চারের সঠিক গতিপথ কোনটি? ক্রিস ক্রস বলছে মানে এরকম এক্স তৈরি হতে হবে, ঠিক আছে, দেখো কি করে তৈরি করবো, ধরো পিতা, আমি বাম দিকে আমি সব পুরুষদেরকে লিখছি,
আর ডান দিকে আমি সব স্ত্রীদেরকে লিখছি। তাহলে পিতা আর মাতা। পিতার থেকে কে তৈরি হতে পারে? তাহলে পুত্র তৈরি হতে পারে ছেলেদের মধ্যে, আর মাতার থেকে মেয়ে তৈরি হতে পারে। তারপর মেয়ের থেকে তার আবার মেয়ের সন্তান, মানে আমি নাতনি হতে পারে, মানে আমি মাতার সাপেক্ষে যদি বলি। আর পিতার সাপেক্ষে আমার এখানে কি হতে পারে? আমার কি বলে, নাতি বলে না? হ্যাঁ, নাতি বলে, ঠিক আছে, গ্র্যান্ডসন। তাহলে দেখো এখানে আমার যদি পিতার থেকে কোনো বৈশিষ্ট্য পুত্রের মধ্যে যেত, তাহলে এটা ওপর থেকে নিচে আসছে, তাহলে এরকম ক্রস হচ্ছে না, তখন তাকে আমরা বলি ভার্টিক্যাল ইনহেরিটেন্স, ঠিক আছে, এরকম এটাকে বলি ভার্টিক্যাল, এটাকে বলি হরিজন্টাল, এটা হচ্ছে ক্রিস ক্রস, ঠিক আছে। তাহলে এটা আমার কিন্তু ভার্টিক্যাল ইনহেরিটেন্স হচ্ছে, এটা হবে না। মাতার থেকে যদি মেয়ের কাছে যায় তাহলে এটা হবে না, তাহলে এটা আমাদের ভার্টিক্যাল ইনহেরিটেন্স হয়ে গেল। যদি পিতার থেকে আমাদের মেয়ের কাছে কোনো বৈশিষ্ট্য যায় তাহলে এটা হচ্ছে। যদি মাতার থেকে পুত্রের কাছে কোনো বৈশিষ্ট্য যায় হচ্ছে। দেখো আমাদের ক্রস তৈরি হলো। তার মানে পিতার থেকে মেয়ের কাছে যদি যায়, মাতার থেকে যদি পুত্রের কাছে যায়, তাহলে সেটা আমার কিন্তু ক্রিস ক্রস হতে পারবে। আবার দেখো মেয়ের কাছ থেকে আবার যদি নাতির কাছে যায়, পুত্রের কাছ থেকে আবার যদি নাতনির কাছে যায়, আবার ক্রস তৈরি হলো। তার মানে পিতার থেকে মেয়ের কাছে, মেয়ের থেকে ছেলের কাছে, আবার মানে মেয়ের ছেলের কাছে। আবার বলতে পারি মাতার থেকে পুত্রের কাছে, পুত্রের থেকে আবার নাতনির কাছে। এরকম ভাবে যখন কোনো সঞ্চারণ ঘটে তখন তাকে আমরা বলে থাকি কি ক্রিস ক্রস সঞ্চারণ। তাহলে পিতা থেকে কন্যা, কন্যা থেকে নাতি। হ্যাঁ দেখো জেন্ডার চেঞ্জ হতে হবে বারবার, প্রথমে ছেলে ছিল তারপর মেয়ে হয়ে গেল, আবার ছেলে, ঠিক আছে, তাহলে এইটা ঠিক আছে। মাতা থেকে পুত্র, পুত্র থেকে আবার নাতনি, তাহলে মেয়ে ছিল ছেলে হলো, নাতনি আবার মেয়ে, হ্যাঁ ঠিক আছে। তাহলে কি হবে? অপশন নাম্বার খ। কি হবে? অপশন নাম্বার খ, ঠিক আছে। আচ্ছা তারপরের প্রশ্ন কি বলছে? তারপরের প্রশ্ন বলছে যে সদৃশ যমজ বা মনোজাইগোটিক টুইনদের ক্ষেত্রে লিঙ্গ, গায়ের রং থেকে শুরু করে রক্তের গ্রুপ পর্যন্ত হুবহু সব একই হয়। এর বৈজ্ঞানিক কারণ হিসেবে নিচের কোন বিবৃতিটি সঠিক? দেখো তোমাদের কিন্তু জেনে রাখার মধ্যে এটা আছে, স্কুলের পরীক্ষা দিতে পারে। সদৃশ যমজ কি করে তৈরি হয়? আমি বলেছিলাম যে ধরো আমাদের একটা শুক্রাণু আসলো, আর ডিম্বাণু তো ছিলই, তাহলে লাখ লাখ শুক্রাণু থাকে, তার মধ্যে যে কোনো একটা শুক্রাণু এর কাছে প্রবেশ করতে পেরেছে। আমি বলেছিলাম যে আমাদের কি এই ডিম্বাণুর বাইরে অনেক রকমের কিন্তু লেয়ার থাকে, করোনা রেডিয়াটা, জোনা প্যালিসিডিয়া, এরকম অনেক রকমের কিন্তু লেয়ার থাকে। তো ভাবো ওটা একটা হাজারদুয়ারির দরজা, তো হাজারখানা দরজা আছে, যে কোনো একটা ফ্র্যাকশন অফ সেকেন্ডস এর জন্য একটা শুক্রাণুর জন্য একটা দরজা খুলবে, যেই সে ঢুকে যাবে ওই দরজার সমেত বাকি সমস্ত দরজা কিন্তু বন্ধ হয়ে যাবে। আমি কি বললাম, বোঝা গেল? তাহলে হাজারদুয়ারিতে অনেক দরজা আছে, কিন্তু একটা শুক্রাণু যেই ঢুকবে সমস্ত দরজাই বন্ধ থাকবে, তখন আর কেউ ঢুকতে পারবে না। তাহলে একটা শুক্রাণু একটা ডিম্বাণুর সাথে মিলিত হলো, তাহলে কি হবে? তাহলে আমার একটা জাইগোট তৈরি হবে। তাহলে কি হবে? তাহলে আমার একটা জাইগোট তৈরি হবে। এবার এই জাইগোট থেকে যদি আমাদের একটা ভ্রূণ তৈরি হয়, তাহলে সেই ভ্রূণ কিন্তু ডেভেলপ হয়ে একটা বাচ্চা হতো। এটা হচ্ছে নর্মাল প্রসেস। এটা কি? এটা হচ্ছে নর্মাল প্রসেস, ঠিক আছে। কিন্তু যদি আমাদের এই জাইগোটটা কোনো কারণে দুটো ভ্রূণে পরিণত হয়, অর্থাৎ এটা বিভাজিত হয়ে দুটো ভ্রূণ তৈরি করলো, এটা ভ্রূণ নাম্বার 1, এটা ভ্রূণ নাম্বার 2, তাহলে এই ভ্রূণটা একটা বাচ্চা তৈরি করবে, তাহলে এই একটা বাচ্চা হলো, এবং এই ভ্রূণটা আর একটা বাচ্চা তৈরি করবে, তাহলে এটা আর একটা বাচ্চা তৈরি হলো। তাহলে একবারই একটা শুক্রাণু একটা ডিম্বাণুর থেকে একটাই জাইগোট তৈরি হলো, সেই জাইগোটটাই বিভাজিত হয়ে দুটো ভ্রূণ তৈরি করলো, যার থেকে দুটো আলাদা আলাদা বাচ্চা হলো। তাহলে আমি যদি বলি যে আমার এই যে শুক্রাণুটা আসছিল সেটা এক্স ক্রোমোজোম সমন্বিত, ডিম্বাণু তো এক্স ক্রোমোজোম সমন্বিতই হয়, তাহলে জাইগোটেও এক্স এক্স ছিল, অর্থাৎ নিশ্চয়ই এ কন্যা সন্তান জন্ম দেবে। তাহলে এই যে ভ্রূণগুলো, এই ভ্রূণর থেকে যে বাচ্চা হলো, নিশ্চয়ই এটাও তাহলে কন্যা হলো, কারণ এর কাছেও এক্স এক্স থাকবে, এর কাছেও নিশ্চয়ই তাহলে এক্স এক্স থাকবে, এবং এও কিন্তু কন্যা হবে। আবার যদি এরকম হতো যে এই যে শুক্রাণুটা আসছিল সেটা ওয়াই ক্রোমোজোম সমন্বিত ছিল, তাহলে আমাদের ডিম্বাণু তো এক্স ক্রোমোজোম সমন্বিতই হতে পারবে, তাহলে আমাদের জাইগোটটা কিন্তু তখন এক্স ওয়াই হতো। তাহলে প্রথম ভ্রূণটাও হতো আমাদের এক্স ওয়াই, দ্বিতীয় ভ্রূণটাও হতো আমাদের এক্স ওয়াই, তার মানে এটাও যদি তাহলে তখন পুত্র হতো, তাহলে এইটাও কিন্তু তখন পুত্র হতো। অর্থাৎ এদের কিন্তু সমস্ত কিছুই সেম, যেরকম লিঙ্গ সেম, তেমনি এদের ভিতরকার জেনেটিক ইনফরমেশনটাও তো সেম, কারণ সেই একটা জাইগোট থেকেই তো এরা তৈরি হয়েছে বিভাজিত হয়ে। তাহলে এরা কিন্তু অলমোস্ট পুরোই সেম হয়, এদেরকে তখন বলা হয় আইডেন্টিক্যাল টুইন্স। কি বলা হয়? আইডেন্টিক্যাল টুইন্স বা সদৃশ যমজ। এদের মধ্যে সিমিলারিটি বিশাল বেশি, তুমি সহজে আইডেন্টিফাই করতেই পারবে না কোনটাকে, ঠিক আছে। আইডেন্টিক্যাল টুইন্স বলা হয়, অথবা একটা যেহেতু জাইগোট তাই এটাকে বলা হয় মোনোজাইগোটিক টুইন্স। কি বলা হয়? একে বলা হয় জাইগোটিক টুইন্স, ঠিক আছে। তো এইটা একটুখানি মাথায় রাখতে হবে, ঠিক আছে, আসতে পারে পরীক্ষায়, যেহেতু যমজ একটুখানি লেখা আছে শর্ট করে, ঠিক আছে। যে ধরো ডিম্বাণু তো একটা থাকে, শুক্রাণু তো লাখ লাখ থাকে, কোটি কোটি থাকে, তো ডিম্বাণু একটা, তাই জন্য যখন একটা শুক্রাণু আসে তাহলে একটা শুক্রাণুর সাথে একটা ডিম্বাণু মিলিত হয়ে একটা জাইগোট তৈরি করে, সেই জাইগোট আমাদের ভ্রূণ পরিণত হয়, ভ্রূণ থেকে আমাদের একটা বেবি হয়, তাই তো। যদি কোনো কারণে শুক্রাণু তো কোটি কোটি আছে, শুক্রাণু আমাদের দুটো আসলো, ডিম্বাণু আমাদের দুটো থাকলো, কোনো কারণে ডিম্বাণু দুটো থাকলো, আমি বলেছিলাম যে বিদেশে বেশ কিছু মহিলাদের চাহিদা থাকে যে তারা কি যমজ নিতে চায়, তাদের শখ থাকে ওটা, তখন তারা বেশ কিছু ওষুধও খেতে পারে, যার ফলে তাদের ডিম্বাণু একাধিক তৈরি হয় এক একটা সাইকেলে।
মানে মান্থলি সাইকেলে, ঠিক আছে, বা অন্য কোনো কারণেও দেখা গেল কোনো কারণে আমাদের দুটো ডিম্বাণু তৈরি হয়ে গেল। তাহলে ডিম্বাণু দুটো হয়ে গেল, শুক্রাণু তো অ্যাভেলেবেল বহুত রয়েছে, কোটি কোটি রয়েছে, দুটো লাগবে মাত্র। তাহলে দুটো শুক্রাণু দুটো ডিম্বাণুকে কিন্তু ফার্টিলাইজ করলো। তাহলে হতেই তো পারে, আমি হতে পারে বলছি, যে এটা ওয়াই ক্রোমোজোম বাহিত ডিম্বাণু তো আমাদের এক্স ক্রোমোজোম বাহিত হয়, আর এটা এক্স ক্রোমোজোম বাহিত শুক্রাণু ছিল। তাহলে এখান থেকে আমাদের যে জাইগোট তৈরি হবে সেই জাইগোট আলাদা, এখান থেকে যে জাইগোট তৈরি হবে সেই জাইগোট আলাদা, তাহলে ভ্রূণটাও আমাদের আলাদা, তাহলে ভ্রূণটাও আমাদের আলাদা, সেই ভ্রূণ থেকে যে বাচ্চা হবে সেও আমাদের আলাদা, এই ভ্রূণ থেকে যে বাচ্চা হবে সেও কিন্তু পুরোপুরি জেনেটিক্যালি আলাদা। তাহলে এটা হচ্ছে আমাদের এক্স ওয়াই, তাহলে এ হয়ে যাবে আমাদের ছেলে, এ হয়ে গেল আমাদের এক্স এক্স, তাহলে এ হয়ে যাবে আমাদের মেয়ে। একই কি হতে পারে? হ্যাঁ হতেই পারে। তাহলে এটাও কিন্তু একই হতে পারে, যে এটাও এক্স ক্রোমোজোম এটাও এক্স ক্রোমোজোম নিয়ে আসলো, বা এটাও ওয়াই ক্রোমোজোম এটাও ওয়াই ক্রোমোজোম নিয়ে আসলো, সেটাও হতে পারে। কিন্তু আলাদা হওয়া মানে 100% এই কেসটাই হবে, আগের কেসটা হতে পারবে না, কারণ আগের কেসে তো লিঙ্গ একই থাকতে হবে। তাহলে লিঙ্গ যদি আলাদা হয় তার মানে 100% আমাদের বিষম যমজ। লিঙ্গ যদি একই হয় তাহলে সমযমজ হতে পারে, বিষম যমজ হতে পারে। দেখতে হবে যে তাদের বাহ্যিক বৈশিষ্ট্য এবার কতটা ম্যাচ আছে। যদি দেখি যে একদম ম্যাচ রয়েছে, মানে আলাদা করাই যাচ্ছে না, তার মানে ওরা সমযমজ। আর যদি আলাদা করা যায় তার মানে তারা বিষম যমজ। বোঝা গেল? তাছাড়া আমি তোমাদেরকে অনেক রকমের যমজ আগে মানে ক্লাসে শিখিয়েছিলাম। এরা হচ্ছে আইডেন্টিক্যাল টুইন, এরা হচ্ছে নন আইডেন্টিক্যাল টুইন, এদেরকে আমাদের বলা হয় কি কনজুগেটেড টুইন। আমি এগুলো সব দেখিয়েছিলাম যে কোনটা কেন হয়, এখন আর আমি এতটা এক্সপ্লেন করবো না, ঠিক আছে? কারোর ইন্টারেস্ট থাকলে ওই ভিডিও দেখে দেখতে পারো, যেখানে আমি ডিটেলসে পড়েছি। তারপর বলছে মানুষের কানের লতিতে লোম থাকার বৈশিষ্ট্য একটা হোল্যান্ড্রিক জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। হোল্যান্ড্রিক জিন মানে কি? এমন জিন যেগুলো ওয়াই ক্রোমোজোমের থ্রু কিন্তু পাস অন হয়, অর্থাৎ সেটা কিন্তু শুধুমাত্র ছেলেদের ক্ষেত্রেই প্রকাশ পাবে। যদি কোনো পিতার মধ্যে এই বৈশিষ্ট্য থাকে, তাদের পরিবারে কাদের মধ্যে এটি বংশানুক্রমিকভাবে দেখা যাওয়ার সম্ভাবনা 100%। কন্যাদের মধ্যে হবেই না, হোল্যান্ড্রিক জিন মানেই হচ্ছে ওয়াই ক্রোমোজোমের মাধ্যমে ছেলেদের মধ্যে যাচ্ছে। পুত্র এবং কন্যা উভয়ের মধ্যে হবে না, পরিবারের যে কোনো সন্তানের মধ্যে হবে না, পিতা থেকে শুধুমাত্র পুত্রদের মধ্যে, তাহলে এইটা কিন্তু হতে পারবে, শুধুমাত্র ঘ হবে। ঠিক আছে? আচ্ছা, আর দুটো প্রশ্ন পড়ে আছে, ঠিক আছে, তাহলে একদম সব কমপ্লিট হয়ে যাবে। মেন্ডেলের স্বাধীন সঞ্চরণ সূত্র অনুযায়ী গ্যামেট গঠনকারী একাধিক জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য স্বাধীনভাবে বিন্যস্ত হয়। মেন্ডেলের কোন জনন পরীক্ষা থেকে স্বাধীনভাবে বিন্যস্ত? এটা তো স্বাধীন সঞ্চরণ সূত্র, ঠিক আছে। তাহলে এটা কোন জনন পরীক্ষা? আমাদের দ্বিসংকর জনন। পৃথকীভবন সূত্র হচ্ছে এক সংকর, প্রকটতার সূত্রটাও আমরা এক সংকর থেকে বলতে পারি, আর যে স্বাধীন সঞ্চরণ সূত্র ওটা আমরা বলবো দ্বিসংকর থেকে, ঠিক আছে। আচ্ছা, তারপর কি বলছে? তারপর বলছে জীববিজ্ঞানে বলা হয় বংশগতি এবং প্রকরণ বা বিভেদ একে অপরের পরিপূরক। ভালো কথা, হ্যাঁ ঠিক। বিবর্তনের দৃষ্টিকোণ থেকে এই উক্তিটি সবচেয়ে সঠিক তাৎপর্য কোনটি? বংশগতি যেভাবে পরিবর্তন আনে আর বিভেদ সেই পরিবর্তনকে মুছে ফেলে, না বিভেদ মানেই তো পরিবর্তন, তাহলে এটা হবে না। বংশগতি প্রজাতির নির্দিষ্ট মৌলিক বৈশিষ্ট্য বজায় রাখে, আর বিভেদ নতুন পরিবেশের সাথে মানিয়ে নিতে, হ্যাঁ, এবং নতুন প্রজাতি সৃষ্টিতে সাহায্য করে, একদম। বিভেদ কেবল জিনগত রোগ সৃষ্টি করে না, এরকম কোনো ব্যাপার নেই, জিনগত রোগই হতে হবে এমন তো কোনো ব্যাপার নেই। বংশগতি এবং বিভেদ উভয়ই কেবল মিউটেশনের উপর নির্ভরশীল না, ঠিক আছে, এটাও না। তাহলে কি হবে? অপশন খ, ঠিক আছে। আমাদের বিভেদ ঘটে, বিভিন্ন পার্থক্য ঘটে বাহ্যিক পরিবেশের সাথে কিন্তু মানিয়ে নেওয়ার জন্য, বা আমাদের অন্যান্য বেশ কিছু কিন্তু নিজেকে আরো উন্নত করার জন্য, ঠিক আছে। তাই এটা কিন্তু সব থেকে অ্যাকিউরেট, ঠিক আছে। তাই আমাদের 40টা প্রশ্ন তাহলে একদম কমপ্লিট হয়ে গেল। থ্যাংক ইউ এভরিওয়ান ফর অ্যাটেন্ডিং দিস সেশন। যারা একদম শেষ অবধি এই সেশনগুলোকে ফলো করবে, যারা এই 40টা প্রশ্ন একদম নিজে থেকে করেছো, তারা কমেন্ট বক্সে বলেছো কতগুলো প্রশ্ন তোমরা নিজে থেকে পারলে। আর এই প্রশ্নগুলো যদি একবার আয়ত্ত করে ফেলো, ঠিক আছে, পরে যদি আরেকবার এই কোশ্চেনগুলো দেখো, তোমাদের পরীক্ষা আমি বলতে পারি যে এর মধ্যে থেকেই তোমরা এমসিকিউ পাবে। এমসিকিউ এর সাজেশন দেওয়া কিন্তু খুবই টাফ, বাট আমি যেহেতু অনেকটা ভাস্ট রকমের এমসিকিউ করেছি, মানে সব রকমের এমসিকিউ করেছি, প্রিভিয়াস ইয়ারের এমসিকিউ করেছি, আমার বানানো এমসিকিউ করেছি, একটা মডারেট লেভেলের এমসিকিউ করেছি, যে এমসিকিউ গুলো বারবার বিভিন্ন জায়গায় রিপিটেড হয়। আগের বছর এবিটি এর পেপারে যেগুলো এসেছে, যেগুলো ডাব্লিউবিটি এতে এসেছিল, ডাব্লিউএইচ এ আমি করাই সেটার থেকে এসেছিল, কিছু প্রশ্ন যেগুলো রাইন মার্টিনে ছিল, সব রকমের কিন্তু কোয়েশ্চেন আমি তোমাদেরকে করিয়ে দিয়েছি। আমি বলতে পারি যে 99% স্কুলে কিন্তু আমি যে এমসিকিউ গুলো করাচ্ছি সেই এমসিকিউ গুলো কিন্তু আসবে। তাই ভালো করে এই এমসিকিউ গুলো করে যাও, যে জিনিসগুলো বুঝিয়ে দিলাম সেই জিনিসগুলো বুঝে নাও, তাহলে আর কোনো চিন্তা কিন্তু থাকবে না। যারা শর্ট ট্রিকটা জানতে চাও তারা ফর্ক মেথডটা একবার দেখে নেবে, টাইম লাইনে করা আছে, ঠিক আছে। টাইম লাইনে গিয়ে দেখবে কোথায় ফোর্ক মেথড লেখা আছে, আমি বলে দিচ্ছি। যারা ওই দ্বিসংকর জননের ওই ফোর্ক মেথডটা জানতে চাও, তারা দ্বিসংকর জননের ভিডিও থার্ড লেকচারে যাবে, ফোর্ক মেথড বলে টাইম লাইন পেয়ে যাবে, সেখান থেকে এটা একটু দেখে নেবে, তাহলে তোমরা বুঝতে পারবে যে এরকম শর্টকাটে কি করে আমরা বার করতে পারি। পুরো অনুপাতটা তোমরা এভাবে কিন্তু বার করতে পারবে তাহলে ফোর্ক মেথডের সাহায্যে, ঠিক আছে। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। কমেন্ট বক্সে বলবে যে এই লেকচারটা কেমন লাগলো আর কোয়েশ্চেনগুলো কেমন লাগলো, স্পেশালি যে কোয়েশ্চেনগুলো আমার বানানো লাস্টের 10টা কোয়েশ্চেন, সেগুলো কেমন লাগলো সেগুলো আমাকে অবশ্যই জানাবে। তো টিল দেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।